বাবা, আমি আমার চেয়ে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে আর জোর করো না। যাকে বিয়ে করব তাকে যদি ভালোই না বাসতে পারি, তাহলে সেই বিয়ে করে কী লাভ বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার এত আদরের ভাতিজি কষ্টে থাকুক। আজ প্রথম নিজের বাবার বিরুদ্ধে এতগুলো কথা বলল তমাল। ওর কথাগুলো শেষ হতে না হতেই ওর বাবা কষে একটা থাপ্পড় মারলেন। তারপর রাগে গজরাতে গজরাতে বললেন, বিয়ে যখন করবি না তাহলে ওর বিয়েটা ব্যঙ্গে কেন দিলি? বল, উত্তর দে আমার কথার। তুই যদি ওকে ভালোই না বাসিস তাহলে বরকে ফোন করে কেন বলেছিস যে তোর সাথে আয়রার রিলেশন আছে? বল। তমাল এইবার ভীষণ রেগে গেছে। ওর বাবার সামনে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে তমাল বলল, তোমরা আমার কথা বিশ্বাস কেন করছো না? আমি বরকে কোনো কল করিনি, আর না তো কিছু বলেছি। আর আয়রা আপুর সাথে রিলেশনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। তাকে ভালোবাসা বা বিয়ে করা তো দূরে থাক। এই জন্য তো আমার সন্দেহ তোর উপর। তুই ছাড়া এই বিয়ে কেউ ভাঙতে পারে না। যবে থেকে আয়রাকে এখানে এনেছি তবে থেকেই তুই মেয়েটাকে সহ্য করতে পারিস না। তুই ওর বিয়ে ভাঙার জন্য এমন একটা জঘন্য কাজ করবি আমি ভাবতেও পারিনি। তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা লাগছে। বাবা, তুমি তোমার ছেলেকে এই চেনো? তোমার মনে হয় আমি এই ঘৃণিত কাজটা করতে পারি? আমি শিওর ওই ছেলেটাই বিয়ে করবে না, তাই এত সব ফোন দিয়ে আসছে। এমন একটা মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? জলজ্যান্ত একটা রোবট। প্রথমে সুন্দরী দেখে হ্যাঁ বলে দিলেও পরে হয়তো ওর ব্যবহার দেখে ওর সাথে কথা বলে আফসোস হচ্ছিল যে এমন একটা মেয়েকে কি করে বিয়ে করবে। তোমাল, তুই এত বড় একটা অন্যায় করার পরেও বড় বড় কথা বলে যাচ্ছিস। লজ্জা করছে না তোর? তোর জন্য আয়রার জীবনটা আমি নষ্ট হতে দেব না। এই সব শোনার পর আর কেউ রাজি হবে না ওকে বিয়ে করতে। আমি তোর মতামত শুনতে চাইনি। আমি শুধু আমার মতামত জানাচ্ছি। বাবা, তুমি আয়রা আপুকে জিজ্ঞেস করে দেখো, আর আমার সাথে বিয়ে দিলে ও আরও দুঃখী হবে। তুমি বুঝতে পারছো না? আমি কিছুতেই ওকে হ্যাপি রাখতে পারবো না। বাবা প্লিজ, তুমি জেনে শুনে ওই মেয়েটার সাথে আমার জীবনটাও নষ্ট করে দিও না। ওর জন্য আরও ভালো পাত্র পাওয়া যাবে। প্লিজ বাবা। বালু পাত্র? আজকে মান সম্মান না থাকলে তুই বালু পাত্র দিয়ে কি করবি? এইভাবে তোর কারণে ওর বিয়ে ভেঙে গেছে শুনলে কোনো ভালো পাত্র ওকে বিয়ে করতে রাজি হবে বল? আর সব আত্মীয় স্বজনের কাছে আমার মুখ দেখানোর মতো ব্যবস্থা রেখেছিস তুই। আজ তোদের বিয়ে না হলে সবার সামনে মুখ দেখাতে পারবো ভেবেছিস? বাবা, তুই মান সম্মানের কথা ভেবে আমাদের দুজনের জীবনই এইভাবে শেষ করে দিতে পারো না। এতে কেউ সুখী হব না। তুমি বরং আপুকে জিজ্ঞেস করো। আমি 100% শিওর উনি নিজেও আমাকে বিয়ে করতে চাইবে না। আমি কথা দিচ্ছি, আয়রা আপু রাজি থাকলে আমি ওকে বিয়ে করে নিব। কথাগুলো বলেই তমাল ভাবতে লাগলো যে আয়রা নিশ্চয় ওর থেকে বয়সে ছোট তমালকে বিয়ে করতে রাজি হবে না। যদিও ফোনটাও করেনি, কিন্তু যেই করে থাক, নাম তো ওরই নিয়েছে। কে হতে পারে যে ওকে এত বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে? কিন্তু ও যে বলে দিল যে আয়রা রাজি থাকলে ও ওকে বিয়ে করে নেবে। আয়রা যদি সত্যিই রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, তাহলে না, যে করেই হোক এখন আয়রাকে মানাতে পারলেই ওর বাবার এই বাজে সিদ্ধান্তটা থেকে ও মুক্তি পাবে। এতক্ষণ তমাল ওর বাবা ফিরোজ সাহেবের সাথে তর্ক করছিল ওর চাচাতো বোন আয়রাকে নিয়ে। আয়রা গ্রামের মেয়ে, ওদের ওখানে একটা কলেজ থেকে অনার্সটা কমপ্লিট করেছে। ওর বাবা কৃষিকাজ করে, জমি জমা অনেক আছে। আয়রারা দু বোন, কোনো ভাই নেই। ওর ছোট বোন সামিরা এইবার কলেজে উঠল। তমালের বাবা ভাতিজিকে নিজের কাছে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। পাত্র ব্যাংকে চাকরি করে, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কেন জানি তমাল আয়রাকে দেখতেই পারতো না। এই কথাটা সবাই জানতো, কিন্তু আজ আয়রার বিয়ে ছিল। হঠাৎ বরের বাবা ফোন করে জানায় যে তমাল নাকি ওনাদের ফোন করে জানিয়েছে যে আয়রার সাথে তমালের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, তমাল নাকি এটাও জানিয়েছে যে আয়রা প্রেগনেন্ট। শেষের কথাটা এক কান দু কান হতে হতে সবার কাছে পৌঁছে গেছে। সবাই এসব নিয়েই আলোচনা করছে। তমালের ভাষ্যমতে এই ফোনটাও করেনি।
কিন্তু ওর বাবার বিশ্বাস যে এই ফোনটা ওই করেছে। তমাল ভীষণ রেগে আছে। নিজের বাবাই যেখানে ওকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কেউ ওকে কি করে বিশ্বাস করবে। আয়রার উপরও রাগে ফেটে পড়ছে। আয়রার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গ্রামের সহজ সরল মানুষ শহরে এসেছিল নিজের মেয়েকে ভালোভাবে বিয়ে দিতে, কিন্তু সেটা যে তাদের জীবনে বড় ভুল হবে তা ভাবতে পারেনি। সবাই জানে যে এসব মিথ্যা, কিন্তু আত্মীয়দের মুখ কি করে বন্ধ করবে। সবাই আয়রাকে ছিছি করছে। কয়দিনের জন্য চাচার বাড়ি এসেই নিজের চেয়ে বয়সে ছোট চাচাতো ভাইয়ের সাথে এইসব। আয়রার বাবা খুব চিন্তায় আছে। এক মেয়ের বিদায় নিয়েই যদি এত কিছু হয়ে যায়, তাহলে উনি ওনার ছোট মেয়ের বিয়ে দিবেন কি করে। তমালের গার্লফ্রেন্ড আছে, ওকে ছাড়া তমাল আর কাউকে বিয়ে করতে পারবে না। আর তাছাড়া গ্রামের সহজ সরল ন্যাকা টাইপের মেয়ে দেখলেই তমালের গা জ্বালা করে। এই কারণে আয়রাকে ওর পছন্দ নয়। সবসময় বাধ্য মেয়ের মতো সবার হুকুমের আশায় থাকে, যে যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। নিজস্বতা বলতে কিছুই নেই এই মেয়ের, আর তাকে নাকি ও ভালোবাসে। কথাগুলো ভাবতেই গা গিনগিন করে ওঠে তমালের। তমালরা 2 ভাই আর 1 বোন। ওর ভাই তুষার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে, আর ছোট বোন তোরি সানিয়ার সমান সবে কলেজে উঠল। তমালরা মাঝে মধ্যে গ্রামে যেত, তবে আয়রা এই প্রথম ওদের বাসায় এসেছিল। এর আগেও তমাল আয়রাকে পছন্দ করতো না, কেমন যেন মরা মরা টাইপের মনে হয় আয়রাকে ওর। হঠাৎ আয়রার মায়ের কান্না বেড়ে গেল, সবার ছোটাছুটি বেড়ে গেল। তমাল আর ওর বাবাও সেদিকে ছুটে গেল। আয়রা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। কারো বুঝতে বাকি রইল না যে ও কি করতে চলেছে। তমালের বাবা তমালকে শাসাতে লাগলো। যদি আয়রার কিছু হয়ে যায়, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ভুলে যাব যে তুষার ছাড়া আমার আরেকটা ছেলে ছিল। তমাল সবার সাথে দরজায় ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, আয়রা আপু, তুমি কি পাগল হয়ে গেছো? মানুষের কথায় নিজের জীবন কেন শেষ করতে চাচ্ছ তুমি? আমি বলছি, দরজা খোলো। দেখো, তুমিও জানো আর আমিও জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন নিজেকে শেষ করে দিতে চাইছো? টেস্ট করালেই তো সব প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সবাই আরো বেশি চিন্তা করতে লাগলো। সবাই দরজা ভাঙার প্রস্তুতি নিতে লাগলো। তমালের বাবা তখন বলতে লাগলেন, আয়রা মামনি, তুই দরজা খোল। তোমালই তোকে বিয়ে করবে। আমার বাড়ি থেকে তোর কোনো অসম্মান আমি হতে দেব না। আমি কথা দিচ্ছি, আজকে থেকে তুই এ বাড়িতেই থাকবি। আমিও দেখব কে তোকে অসম্মান করে কথা বলে। আমি বেঁচে থাকতে কেউ তোকে একটা কথাও শোনাতে পারবে না। তমাল রাজি হয়েছে। ও বলেছে যে তুই রাজি থাকলেই ও তোকে বিয়ে করবে। আমাদের আর টেনশন বাড়াস না মা, দরজাটা খোল। ফিরোজ সাহেব কথাগুলো বলার সাথে সাথেই আয়রা দরজা খুলে বের হয়ে আসলো। বউয়ের সাজে পুরো অপ্সরীর মতো দেখতে লাগছে আয়রাকে। এইরকম একটা মেয়ের বিয়েতেও যে এত কাহিনী হতে পারে তা কেই জানতো। এতক্ষণ সবাই এটা নিয়ে কানাঘুষা করছিল যে তমালের মতো একটা ছেলে এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলো, তাও আবার নিজের চাচাতো বোনের সাথে। আর এখন বিয়ে করতে চাইছে না। কি ছেলে রে বাবা! অথচ যখনই শুনেছে যে তমাল আয়রাকে বিয়ে করতে রাজি হয়েছে, তখনই আবার বলতে শুরু করলো, দেখেছো আজকালকার ছেলে মেয়েদের কাজকর্ম, পাপ করে আবার স্বীকারও করে। আরে ভাই, বিয়ে যখন করবি আগে জানালেই তো পারতি। পারিবারিকভাবেই বিয়ে দিয়ে দিত। এত নাটক করার কি দরকার ছিল? আসলে মানুষের কাজই হচ্ছে অন্যের সমালোচনা করা। কে কেমন তা না জেনেই সবাই মন্তব্য করা শুরু করে। ঘটনাটা আদৌ সত্যি কিনা তা যাচাই করার প্রয়োজন বোধ করে না। আয়রা বের হতেই ওর মা বাবা ওর কাছে ছুটে গেল। ওর মা কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে বলল, মা, তুই আমাদের কথা না ভেবে কি করতে যাচ্ছিলিস? তুই যদি এমন কিছু করিস আমাদের কি হবে বল? তুই না আমার সাহসী কন্যা। আমি জানি মানুষের কথায় তুই এমন কোনো কাজ করবি না। আমি কালকেই তোকে গ্রামে নিয়ে যাব। তুই যা চাস তাই হবে। আয়রা এক ফোঁটা কান্নাও করেনি। বরপক্ষ আসবে না শোনার পর থেকে চুপ হয়ে আছে। একটু আগেই ও যখন দেখলো যে ওর জন্য ওর চাচা নিজের ছেলের সাথেই তর্ক করছেন, তখন ব্যাপারটা ওর কাছে খুব খারাপ লাগছিল। তাই দরজা বন্ধ করেছিল একটু একা থাকার জন্য। কিন্তু সবাই যে উল্টাপাল্টা ভাববে এটা ওর মাথাতেই আসেনি। ওর মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়রা বলল, মা, তোমরা কি ভাবছিলে বলো তো? আমি কেন সুইসাইড করব? আমি তো কোনো দোষ করিনি। যে দোষ করেছি শাস্তি তো তার পাওয়ার কথা। আর তোমার কি মনে হয় এখন গ্রামে গেলেই সব ঠিক হয়ে যাবে? এই খবরটা কি গ্রামে পৌঁছায়নি? সমস্যা থেকে পালালেই তা সমাধান হয়ে যায় না, সমস্যাকে মোকাবেলা করতে হয়। এটা আমার জীবন, আমার সমস্যা, তাই সমাধানটা আমাকেই খুঁজতে হবে। তোমরা একদম চিন্তা করো না।
আয়রার মুখে এমন কথা শুনে নিন্দুকেরা আরও কানাঘুষা শুরু করে দিল। কিন্তু আয়রার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও সোজা তমালের সামনে গিয়ে দাঁড়ালো। আয়রার মাত্র বলা কথাগুলো শুনে তমাল যেন হা হয়ে গেছে। ও কল্পনাও করতে পারেনি যে আয়রা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তমাল এটা ভেবে খুশি হলো যে আয়রা নিশ্চয়ই খুব বুদ্ধিমতী একটা মেয়ে হবে, আর ও নিশ্চয়ই নিজের জীবন নষ্ট করার জন্য তমালকে বিয়ে করতে চাইবে না। কারণ ফোনটা তমাল না করে থাকলেও সবাই জানে যে ফোনটা ওই করেছিল। সেই অনুযায়ী ওর মতো একটা ছেলেকে আয়রা নিশ্চয়ই বেছে নেবে না বিয়ে করার জন্য। ওর জীবনের সমস্যা ও নিজেই সলভ করবে। কিন্তু আয়রা ওর দিকে যতই এগিয়ে আসছে তমালের হার্টবিট ততই বাড়ছে। আয়রাকে ও একটা নরম মেয়ে ভেবেছিল, কিন্তু এখন তো একটা সাহসী মেয়ে বলেই মনে হচ্ছে। আয়রা তমালের একদম সামনে এসে থেমে গেল। তমাল ভাবছে যে এইবার হয়তো আয়রা ওকে একটা থাপ্পড় দিয়ে জানতে চাইবে যে ও ওর সাথে এমনটা কেন করলো। কিন্তু আয়রা ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো তমাল? আয়রার মুখ থেকে কথাটা শুনে তমাল কি বলবে বুঝে উঠতে পারছে না। আজ প্রথম আয়রার এমন ব্যবহার দেখে এমনিতেই বিস্মিত হয়ে গেছে ও। তার উপর আবার ওকে জিজ্ঞেস করছে বিয়ে করতে রাজি হয়েছে কিনা। মেয়েটি আসলে কি চাইছে বুঝতে পারছে না তমাল। আয়রা সবার সামনে ওকে এমনভাবে কথাটা জিজ্ঞেস করছে যেন ও নিজেও এটাই চাচ্ছিল। তমালকে চুপ থাকতে দেখে আয়রা আবার বলল, দেখো তমাল, আমি তোমাকে জোর করছি না। তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুমি আরেকটু ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নাও। শুধুমাত্র সবার জোড়াজুড়িতে তুমি তোমার জীবনে এত বড় কোনো সিদ্ধান্ত নাও, এটা আমি চাই না। আমি আবারও জানতে চাইছি, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? তমাল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি তো রাজি হবেই। আমার তো মনে হয় যে এই সব কিছুর পেছনে তোমারই হাত আছে। 1 মিনিট, সত্যি তো এসব তোমার প্ল্যান নয়? না মানে আমাকে বিয়ে করার জন্য তুমি এসব করনি তো? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে। আমার পুরো পরিবারকে বশ করে নিয়ে আমাকে তাদের কাছে খারাপ বানাচ্ছ। তোমার বুদ্ধির তারিফ করতে হয় মিস্টার তমাল। আমাকে কি মনে হয় তোমার কাছে? আমি কি এতটাই বোকা যে খাল কেটে কুমির আনবো? আর তোমাকে বিয়ে করার যদি আমার এতই শখ থাকতো, তাহলে কি আমার নিজের বিয়ে ভেঙে এত নাটক করতাম? নিজের আর পরিবারের মান মর্যাদা খুঁয়েই কাজটা করতে হতো না। বড় আব্বুকে বললেই কাজটা হয়ে যেত। এমনও তো হতে পারে যে তুমি এটুকু বলতে না বলতেই পাশ থেকে তমালের বাবা ওকে ধমক দিয়ে উঠলেন। তমাল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবুল তাবুল বলছিস? তুই বলেছিলি যে আয়রা রাজি হলে তুই ওকে বিয়ে করবি। এইবার তো ওর মতামত শুনলি। আমি আর সময় নষ্ট করতে চাই না। এমন সময় তুষার এসে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। না মানে, ভাইয়া আয়না আপুকে পছন্দ করে না। তুমি না হয় জোর করে ওদের বিয়ে দিবে, কিন্তু তারপর তারপর কি হবে তুমি কি একবারও সেটা ভেবে দেখেছো? ওরা কখনো সুখী হবে না। তাহলে জোর করে এ বিয়ে দেওয়া মানে কি হয়? আমি বলছিলাম যে ভাইয়াকে কেন জোর করতে হবে? আমি তো আছি। যদি তোমাদের কারো কোনো অমত না থাকে তো, আর সবচেয়ে বড় কথা, আয়না আপু রাজি হলে। মাথা নিচু করে কথাগুলো বলা শেষ করেই তুষার সবার মুখের দিকে তাকায়। তমাল যেন আলোর দিশা খুঁজে পায়, কিন্তু ওর বাবার হুঙ্কারে সম্বিত ফিরে পায় দুই ভাই। তোমরা কি বলে যাচ্ছ যে তোমাদের বাবা এখনো বেঁচে আছে আর সে তোমাদের সামনেই আছে? তুষার, তুই এর মাঝে নাক গলাবি না। আর তমাল, ছোট ভাইকে দেখে শিখতে হবে তোর। ওর যেটুকু আত্মসম্মান বোধ আছে তোর সেটুকুও নেই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। বেশি কথা না বলে বিয়ের জন্য তৈরি হয়ে যা। তারপর তমাল ওর অনিচ্ছা সত্ত্বেও আয়রাকে বিয়ে করে নিল। নিজের বাবা আর আয়রাকে ওর চরম শত্রু মনে হচ্ছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আত্মীয়রা সবাই এক এক করে চলে যেতে লাগলো। আয়রার পরিবার আর ওর একমাত্র ফুফুর পরিবার রয়ে গেল। বাকি সবাই চলে গেল। রাত 10টার বেশি বেজে গেছে। আয়রা ওর বোন সানিয়া আর তরির সাথে তমালের রুমে বসে অপেক্ষা করছে। আয়রা এর মধ্যে বিয়ের শাড়ি পরিবর্তন করে একটি 3 পিস পরে নিয়েছে। সানিয়া আর তরি ভয়ে আছে যে তমাল যে আজ আয়রাকে আরও কি কি কথা শোনাবে কে জানে। ওর যে রাগ, তরি তো তমালকে ভীষণ ভয় পায়। ওর সামনে জোরে কথা পর্যন্ত বলে না, অথচ তুষারের সাথে কত ফ্রি। সানিয়া আর আয়রার সাথেও তুষার অনেক ফ্রিলি কথা বলে। এই কারণে সবাই তুষার ভাইয়া বলতে পাগল। আর তমালের ধারে কাছেও কেউ যায় না ভয়। অথচ সেই তমালের জন্যই আয়রাকে আজ অপেক্ষা করতে হচ্ছে। আয়রা তরি আর সানিয়াকে উদ্দেশ্য করে বলল, তোরা চলে যা তো, এখন অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। আমিও শুয়ে পড়ি। উনি যখন আসে আসুক। তোদেরকে এত রাত পর্যন্ত কে অপেক্ষা করতে বলেছে বল? আর আমারও ঘুম পাচ্ছে। সানিয়া আয়রাকে উদ্দেশ্য করে বলল,
এত কিছুর পরেও তোমার ঘুম পাচ্ছে আপু? তমল ভাইয়া তোর সাথে কেমন ব্যবহার করবে তা ভেবে তার ভয় লাগছে। আমার তো ভয় আত্মা শুকিয়ে যাচ্ছে। তোকে একা ফেলে যেতেই তো মন চাচ্ছে না। আচ্ছা আপু, তুষার ভাইয়াকে বড় আব্বু মানা কেন করলো? তুষার ভাইয়ের সাথে তোর বিয়ে হলে কত ভালো হতো বল। সে যখন নিজের চেয়ে বয়সে ছোট ছেলেকে বিয়ে করবি, তাহলে আরেকটু ছোট একজনকে বিয়ে করলে কি এমন সমস্যা হতো? তোমার বড় আব্বুর আমার মাথা খারাপ না করলে যে চলছিল না। সে তো আমার জীবনটা তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সাথে তোমার আপুও। তোমরাও লেগে যাও আমার পেছনে। সানিয়া তো ভয়ে চুপসে গেল, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তরি যাওয়ার আগে কিছুটা সাহস নিয়ে তমালকে বলল, ভাইয়া প্লিজ আয়রা আপুকে বকাবকি করো না, এখানে আপুর তো কোনো দোষ নেই। আমি জানি না বাবা এমন সিদ্ধান্ত কেন নিলেন, যাই হোক আয়রা আপুকে কষ্ট দিবে না একদম, তাহলে কিন্তু ভালো হবে না। কথাগুলো বলেই তরি ওখান থেকে চলে গেল। তমাল কি বলবে না বলবে বুঝতে পারছিল না। ও কিছু বলার আগেই তরি আর সানিয়া রুম থেকে বের হয়ে গেল। তমাল বিছানার দিকে তাকাতেই দেখতে পেল যে আয়রা সুন্দর করে ওর বিছানাটা দখল করে শুয়ে আছে। চোখ বন্ধ করে থাকলেও তমাল জানে যে আয়রা এখনো ঘুমায়নি। আয়রা চোখটা খুলে তমালের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, দরজাটা লাগিয়ে দিয়েছো কি? না হলে দেখা যাবে কে কখন রুমে এসে ঢুকে পড়েছে। এখন তো এটা আর তোমার একার রুম নয়, এইটা আজ থেকে আমারও রুম। বিয়ে করেছি তোমাকে, সো নিজের রুমে ঘুমাবো না তো কি এখন অন্য কোথাও গিয়ে ঘুমাবো নাকি? লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ো, লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতে চায় না। তমাল নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছে না। আয়রার দিকে এগিয়ে গিয়ে আয়রার হাত ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যাবে। তোমার যেখানে খুশি থাকো গিয়ে। আমার রুমে তোমার কোনো জায়গা নেই। তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সাথে আমি থাকতে পারবো না। এক বিছানায় তো দূরে থাক, তোমার সাথে আমি এক রুমেও থাকতে পারবো না। আয়রা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল আর আস্তে আস্তে বলল, তুমি আমার সাথে থাকতে না চাও, যেখানে খুশি গিয়ে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি কোথাও যেতে পারবো না, নিজের স্বামীর পাশে থাকবো। এতে ব্যাহাপনার কিছু তো দেখছি না আমি। তমাল নিজেও আয়রার পাশে শুয়ে পড়ল আর বলতে লাগলো, কত বড় সাহস তোমার! আমার রুম থেকে আমাকেই তাড়াচ্ছ? বিয়ে হয়েছে বলে কি মনে হচ্ছে কোনো অদৃশ্য পাওয়ার পেয়ে গেছো? আগে তো পুরো মেনে বিড়াল হয়ে থাকতে। আমার তো এখন মনে হচ্ছে যে এসবের পিছনে তোমারই হাত আছে। তুমি আমাকে ভালোবাসো তাই না? স্বীকার কেন করছো না? বিয়ে তো করেই নিয়েছো, এইবার অন্তত নিজের ভুলগুলো স্বীকার করো। কথাগুলো বলতেই তমাল আয়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর আয়রার চিবুকটা হাত দিয়ে ধরে বলতে লাগলো, এত তেজ কোথায় ছিল বলো তো? তোমার এই তেজ ভাঙাতে না আমার বেশি সময় লাগবে না। তোমার আসল রূপ আমি সবার সামনে এনেই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলেই তমাল আয়রা চিবুক ছেড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। আয়রা এতক্ষণ তমালের কথা শুনছিল, এবার আয়রা কান্না শুরু করে দিল। আজ সারাদিন এত কিছু হয়ে গেছে, তবুও আয়রা এক ফোঁটা কান্নাও করেনি। কিন্তু এখন ওর কান্নাগুলো যেন আর বাদ মানছে না, দু চোখ ছাপিয়ে আসছে। কান্না করতে করতে আয়রা বলতে লাগলো, কেন সবাই আমাকে এই দোষ দিচ্ছে বলো তো? তুমি বরপক্ষকে ফোন করেছিলে, তুমি বলেছো যে আমি নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে কেউ তোমাকে কিছু বলেছে? একবারও তোমার দোষ দিয়েছে? কিন্তু আমাকে বলেছে। সবাই বলেছে যে আমি একটা দুশ্চরিত্রা মেয়ে, যে কিনা চাচার বাড়িতে দুদিনের জন্য এসে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, নিজের চেয়ে ছোট চাচাতো ভাইয়ের সাথে। ছি, এমনকি আরও কি কি বাজে কথা বলেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু তোমাকে কেউ বলেছে দুশ্চরিত্র? কেউ বলেছে যে ছেলেটা নিজেকে সামলাতে পারেনি? বলেনি, কারণ তুমি ছেলে। ছেলেরা নাকি এমনই হয়, কিন্তু মেয়েদের নাকি মানিয়ে চলতে হয়। আমার শুধু বিয়েটা ভাঙেনি, আমার সম্মান, আমার বাবা মায়ের সম্মান সবকিছু তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। তারপরে আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে। আমার বাবা মা নিজের মান সম্মান বাঁচাতে আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু কী লাভ হলো? সেই মান সম্মান তো ধুলোর সাথেই মিশে গেল। আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে কেন আনা হয়েছিল তুমি কি জানো? তমাল এতক্ষণ আয়রার কান্না করা দেখছিল আর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিজের সব দুঃখ কষ্ট চেপে রেখে তমালকে বিয়ে করেছে, অথচ তমাল সে তখন থেকে ওকেই দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু তমাল ফোন করেনি। আয়রাও যদি কাউকে দিয়ে ফোন না করিয়ে থাকে, তাহলে ফোনটা কে করলো বরপক্ষকে? তমাল কিছুতেই এটা মিলাতে পারছে না। তমালকে চুপ থাকতে দেখে আয়রা আবার বলতে লাগলো, কি হলো এখন? এমন ভাঙা রেডিওর মতো থেমে গেলে কেন? উত্তর দাও। তুমি জানো না তাই না? এই বাসার প্রত্যেকটা মানুষ হয়তো জানে আমাকে এখানে কেন আনা হয়েছে, কিন্তু তুমি এখনো জানো না? তুমি এত আজব মানুষ কেন বলো তো? কেউ তোমাকে জানায়নি নাকি তুমি নিজেই শোনার প্রয়োজন বোধ করনি?
এখনো কি জানতে চাও না? তামাল বুঝতে পারছে না যে ওর কি বলা উচিত। এমন পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। আকাশ পরিমাণ রাগ নিয়ে রুমে ঢুকেছিল, অথচ এখন মনে হচ্ছে আয়রার কথাগুলো শুনে ওর সব রাগ গলে ফানি হতে শুরু করেছে। এমন তো হওয়ার কথা ছিল না। আয়রা এতবার ওকে প্রশ্ন করে যাচ্ছে, অথচ ও চুপ করে শুধু শুনেই যাচ্ছে। না শুনে কি উপায় আছে? আমি চাইলেও তুমি শোনাবে আর না চাইলেও তুমি শোনাবে। তার থেকে বলেই ফেলো তোমার কাহিনী। বাবা সেদিন বলছিল কি যেন, আমি অতটা মনোযোগ দিয়ে শুনিনি। সবাই কথা বলছিল, তোমার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার ছিল না, তাই শোনা হয়নি। আজ তো না শুনলে তুমি আমাকে ঘুমাতে দেবে বলে মনে হয় না। আয়রা কান্না করতে করতে তমালের শার্টের সাথে নাক মুখ মুছতে থাকে। তমাল সরে যেতে চাইলেও পারে না। আয়রা টেনে ধরে ওর নাকের পানি চোখের পানিগুলো তমালের শার্টে মুছতে থাকে। তমাল নাক ছিটকায়, তবে সরতে পারে না। আয়রা যে ওর শার্টটাকে টিস্যু বানিয়ে ফেলেছে তা বুঝতে বাকি রইল না। আয়রার ক্ষণে ক্ষণে রং পাল্টাতে দেখে তমাল নিজেও হতবাক হয়ে গেছে। মেয়েদের কান্নাকে হয়তো এই কারণে মায়া কান্না বলে। তমালের মতো মানুষও ওর ন্যাকা কান্নার কাছে হেরে গেছে। আমাদের গ্রামেও একজন আমার বিয়ে ভেঙে দিচ্ছিল। শুধু আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে। সে আমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাবও পাঠিয়েছিল, কিন্তু এসএসসি পাস একটা ছেলের সাথে অনার্স পাস করা একটা মেয়ের বিয়ে কি কোনো বাবা মা দিতে চায়? আর ওই ছেলেটাকে আমার একদম পছন্দ নয়। সারা দিন রাত আড্ডা নিয়ে থাকে আর বাপের টাকায় ফুটানি। অমন ছেলেকে আমি কেন? কোনো ভালো মেয়ে বিয়ে করতে চাইবে না। কিন্তু ওই যে জোর যার মূল্য তার, যে বিয়ে ভাঙা বন্ধের জন্য আমাকে এখানে আনলো, সে এখানে এসেও একই অবস্থা। তা আবার বিয়ের দিন আরেক ধাপ এগিয়ে। তমাল এতক্ষণ মনোযোগ দিয়ে ওর কথা শোনার পর বলল, তাহলে তোমার বিয়ে ভাঙার জন্য আমাকে কেন দোষারোপ করছো সবাই? এটা তো সবাই জানো যে বিয়েটা কে ভেঙেছে। আমাকে এর মধ্যে জড়ানোর কি খুব বেশি প্রয়োজন ছিল? এখানে ওরা খোঁজ পাবে কিভাবে? ওরা যাতে আমার খোঁজ না জানতে পারে সেজন্যই তো আমাকে এখানে আনা হয়েছিল। তবে কেন জানি আমার মনে হচ্ছে তুমি সত্যি বলছো। মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। কিন্তু কে সে? তুমি আমাকে হেল্প করবে খুঁজে বের করতে? আর সে যে শুধু আমার শত্রু তা কিন্তু নয়, সে তোমারও ঘোর শত্রু। না হলে তোমাকে এর মধ্যে জড়াতো না। আমাকে বিশ্বাস করার জন্য থ্যাঙ্কস। অন্তত একজন তো আমাকে বিশ্বাস করেছে। আমি অবশ্যই আসল কালপ্রিটকে খুঁজে বের করব। এত জঘন্য কাজ কে করতে পারে? তাকে তো তার প্রাপ্য পেতেই হবে। কথাগুলো বলার পর তমাল বিছানা থেকে উঠে শার্টটা চেঞ্জ করে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগছে যে এই কাজটা যদি ওই চেয়ারম্যানের ছেলে না করে থাকে তাহলে আর কি হতে পারে। ফিরোজ সাহেবের স্ত্রী শিলা বেগম ভীষণ রেগে আছেন। আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী ওনার একদম পছন্দ নয়। শোয়ার পর থেকে উনি স্বামীর সাথে এ নিয়ে তর্ক করে চলেছেন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়েকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ঝামেলা হচ্ছে, এখানে যে ঝামেলা হবে না তা কে জানে। তুমি তো আমার কোনো কথা শুনবে না। মানবতার ভান্ডার খুলে বসে আছেন, শেষে কিনা ওই মেয়েকে আমার ছেলের কাঁধেই ঝুলিয়ে দিল। কে জানে এই মেয়ে কেমন হবে, পুরো সংসারটা ধ্বংস করে না দেয়। ফিরোজ সাহেবের কথা বলার আর মন মানসিকতা নেই। তিনি নিজেও বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। সবার মুখ বন্ধ করার জন্য হলেও এই বিয়েটা দেওয়া উচিত ছিল। বড় মুখ করে ভাই মেয়েকে এখানে এনেছিল বিয়ে দেওয়ার জন্য। এখান থেকেও যদি খালি হাতে ফিরতো তাহলে মেয়েটার কি হতো? দেখো শিলা, যা হওয়ার হয়ে গেছে। ও আমাদের বড় ছেলের বউ। আশা করি কথাটা মাথায় থাকবে। ভাগ্যের লিখন খণ্ডানোর ক্ষমতা আমাদের কারো নেই। আমার ছেলেকে জোর করে বিয়ে দিয়েই ভাবছো যে সে আমার ছেলের ভালোবাসা পেয়ে গেল? আমার ছেলে ওই মেয়েকে কখনো মেনে নিবে না, আর আমিও না। আত্মীয়দের সামনে তুমি সবার মান রাখতে চেয়েছিলে, তার রাখা শেষ। এবার আমার যা করার তাই করব। কালকেই ওই মেয়েকে আমি ওর বাবা মায়ের সাথে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এর মাঝে একদম নাক গলাবে না। আমি ওই মেয়েকে কিছুতেই নিজের বৌমা হিসেবে মানি না। আর আমার ছেলের উপরেও আমার পুরো বিশ্বাস আছে। ও নিজেও এই মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না। যা হওয়ার হয়ে গেছে, আর সামনেও যা উচিত তাই হবে। ফিরোজ সাহেব নিজের স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছো? একটা পবিত্র সম্পর্ক শুরু না হতেই তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো কি করে? তুমি কি মানুষ? আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। ও এমন কিছুই চাইবে না, আর না তো আমি এমন কিছু হতে দেব। আয়রা এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। আশা করি কাল এই নিয়ে আর কোনো ঝামেলা করবে না। এর ফল কিন্তু ভালো হবে না। শিলা আরো কিছুক্ষণ বকবক করে থেমে গেলেন। স্বামীর সাথে যত ঝগড়াই করুক না কেন সবার সামনে তার বিরুদ্ধে কথা বলার সাহস তার নেই। আর তার কথায় ফিরোজ সাহেব শুনবে না জেনেও এতক্ষণ তর্ক করলো। তার ক্ষমতা থাকলে তো এই বিয়েটা হতেই দিত না।
তুষার ছাদে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে আর ভাবছে যে ওর মা আত্মীয়র সাথে বিয়ে শাদী পছন্দ করে না বলে আয়রাকে বিয়ে করার দুঃসাহস দেখাতে পারেনি। অনেকবার বলতে চেয়েও ওর বাবা মাকেও বলতে পারেনি কথাটা। অথচ আজ ওরই ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। ওর মায়ের লজিক খাটলো না, অথচ নিজের পছন্দটাকেও বিসর্জন দিয়ে দিল। নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে এখন তুষারের। একবার ওর বাবাকে বলেই দেখতো, হয়তো ওর বাবা ব্যবস্থা করতো। কিন্তু আজ ওর বাবা ওর ইচ্ছা থাকা সত্ত্বেও তমালের সাথেই আয়রার বিয়ে কেন দিল, সেটা ওর মাথায় আসছে না। তমাল তো আয়রাকে মোটেও পছন্দ করে না, কিন্তু এখন তমাল যদি আয়রার সাথে নাও থাকে তবুও তো আয়রাকে পাবে না। ওর ভাগ্যটা কেন এত খারাপ হলো? আয়রাকে এত করে মন থেকে চেয়েও নিজে করতে পারলো না, অথচ তমাল না চাইতেই আয়রাকে পেয়ে গেল। যে যার কদর বোঝে না সে তার ভাগ্যই কেন পড়ে। আয়রা কি ভালো থাকবে তমালের সাথে? অনেক রাত পর্যন্ত এসব ভাবতে থাকে তুষার। তমাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে যে আয়রা তখনও ঘুমাচ্ছে। তরি এসে একবার ডেকে গেছে নাস্তা করার জন্য। রাতে অনেকক্ষণ কান্না করে তারপর ঘুমিয়েছে, তাই তমাল ওকে ডাকতে চাচ্ছিল না। কিন্তু আবার সানিয়া ডাকতে এসেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও তমাল আয়রাকে আস্তে আস্তে ডাকতে লাগলো। আয়রার সেদিকে যেন কোনো খেয়ালই নেই যে কেউ একজন ওকে ডাকছে। হঠাৎ চোখ খুলেই তমালকে দেখতে পেয়ে লাফ দিয়ে ওঠে আয়রা। তারপর চোখ কসলাতে কসলাতে বলতে থাকে, তুমি এখানে? ওহ সরি, আসলে ঘুম থেকে উঠে ভুলেই গিয়েছিলাম যে কাল আমার বিয়ে হয়েছে। তমাল রুম থেকে বের হওয়ার সময় বলতে লাগলো, ভাগ্যি সেটা ভুলে যাওনি যে কার সাথে বিয়ে হয়েছে। কিছু বললে মনে হয়? না, বললাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আসো, আর যেন কাউকে পাঠাতে না হয়। বাথরুমে ঢুকে আয়রা মনে পড়লো যে ওর সবকিছুই তো তরির রুমে। সানিয়া, তরি আর ও এই কয়দিন একসাথেই থাকতো। তারপর ওই রুম থেকে বের হয়ে আয়রা তরির রুমে চলে গেল। তমাল ডাইনিং টেবিলে গিয়ে দেখলো যে ওর ফুফুরা সবাই নাস্তা করতে বসেছে। বাড়ির বড়রা সবাই বসেছে, কিন্তু ওর মা আসেনি। তার নাকি মাথা ব্যথা করছে। তমাল বুঝতে পারলো যে ওর মা কেন আসছে না। ওর মাকে ওর চেয়ে ভালো আর কেউ জানে না হয়তো। ও না গেলে যে ওর মা আসবে না তা বুঝতে পেরে ওর মাকে ডাকতে চলে গেল। ওর মায়ের রুমে ঢুকে খাবার খেতে যেতে বলতেই ওর মা বলতে লাগলো, তুইও তো শুধু তোর বাবার কথাই শুনবি, আমার কথার কি কোনো মূল্য আছে কারো কাছে? তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, সব শেষ করে দিলি তোরা। এখন আমাকে কেন লাগবে? যা তোর বউয়ের কাছে যা, আমাকে ডাকতে হবে না। মা, আমাকে যেন আর কিছু বলতে না হয়। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ফুপুরা চলে যাবে, নাটক বাদ দিয়ে চলো। শিলা বিছানা থেকে উঠে বলল, আমি যাচ্ছি, তবে ওই মেয়ে যেন আমার সামনে না আসে। ওই মেয়ের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। ও যেন ওর বাবা মায়ের সাথে আজকে চলে যায়। তখন ফিরোজ সাহেব এসে বললেন, আয়রা কোথাও যাবে না। তমাল যেখানে থাকবে আয়রাও সেখানে থাকবে। তুমি যদি আয়রাকে এই বাড়িতে না রাখতে চাও তাহলে তমালও থাকবে না। আমি ওদের বাসা ঠিক করে দেব। দেখেছিস তো তোর বাবার কথা? নিজের ভাতিজির জন্য এখনই আমাকে তোর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি কিন্তু মা বাবা, তোমরা থামবে একটু। এখন এসব বলার সময় নয়, যা হওয়ার হয়ে গেছে। ধীরে সুস্থে বসে এসব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। এবার চলো। কথাগুলো বলে রুম থেকে বের হতেই দেখতে পেল যে আয়রা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তমালকে দেখে বলল, তোমাদের ডাকতে এসেছিলাম। আসলে মা একটু শক পেয়েছে, এমন আচমকা এত কিছু হয়ে গেল। তুমি কিছু মনে করো না, চলো নাস্তা করে নাও। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না, তোমরা খেয়ে নাও, আমার ক্ষুধা লাগলে খেয়ে নেব। বলেই ওখান থেকে দৌড়ে তরির রুমে চলে গেল আয়রা। তমাল ওর পিছনে গিয়ে বলতে লাগলো, তোমরা কি শুরু করলে বলো তো? সবাই কি আমাকেই পেয়েছো জ্বালানোর জন্য? আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা কাকে বোঝাবো? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। তমালের কথা শুনে আয়রা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, তোমার স্ত্রী হিসেবে না হোক, অন্তত কাজিন হিসেবে হলেও আমাকে আপাতত এখানে থাকতে দাও প্লিজ। আমি এখন ওই গ্রামে যেতে পারবো না। ওখানে গেলেও এই রিমনের অত্যাচার, আমি বাড়ি থেকে বের পর্যন্ত হতে পারি না। আর এখন তো আরো বেশি করে আমার পেছনে লাগবে, বলবে যে বাইরে এসেও আমার বিয়ে হলো না। তমাল এমনিতেই অনেক চিন্তায় আছে, তারপর আবার ওর মায়ের নতুন ঝামেলা। ওর গার্লফ্রেন্ড রিয়াকে ব্যাপারটা কি করে বোঝাবে সেই চিন্তায় ও অস্থির। আর এদিকে আয়রা আর ওর মায়ের ঝামেলা। রিয়াকে ছাড়া ও অন্য কোনো মেয়ের কথা স্বপ্নেও ভাবতে পারে না। এখন এই সব সামলাবে নাকি রিয়াকে? আয়রাকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে তমাল বলল, দেখো আয়রা, এসব ন্যাকা কান্না আমার কাছে করবে না। চুপচাপ খেতে চলো। এসব মায়া কান্না আমার কাছে চলবে না। রাতে অনেক কেঁদেছো, কিছু বলিনি। আর কিন্তু এসব চলবে না। এখানে থাকতে চাইলে
আমার কথা মেনে থাকতে হবে। আয়রা চোখ মুছে বলল। আমি পারবো। এখানে থাকার জন্যই তো এতদিন আমি চুপচাপ ছিলাম। আবার না হয় সেই রোবট হয়ে যাব, যে যা বলবে তাই শুনবো। চাচি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। অন্তত যে পর্যন্ত ওখানে সব ঠিকঠাক না হয় সে পর্যন্ত আমাকে থাকতে দিলেই হবে। রিমন 5 থেকে 6 বছরের মতো বিদেশে ছিল বলে আমি শান্তিতে ছিলাম। কয়েক মাস হলো দেশে এসেছে, তাতে আমার জীবনের খুশিগুলো শেষ হয়ে গেছে। ওই ছেলে থাকতে আমি আর গ্রামে যাচ্ছি না। আবার হয়তো বিদেশে চলে যাবে, তখন আমি আবার গ্রামে চলে যাব, কথা দিচ্ছি। আর আমি কখনো আমাকে ভালোবাসার জন্য তোমাকে জোর করব না। তুমি মন থেকে কোনোদিন ভালোবাসলে তবেই। এক্সকিউজ মি, দিবার স্বপ্ন দেখা বাদ দাও। থাকতে দিয়েছি বলে অন্য কিছু ভাবার দরকার নেই। ফালতু কথা শোনার সময় আমার নেই। চুপচাপ খেতে চলো। কথাগুলো বলে তমাল আয়রার মুখের দিকে তাকাতেই দেখতে পেল যে আয়রার মুখটা বিষাদে ছেয়ে গেছে। ও হয়তো একটু বেশি বলে দিয়েছে, কিন্তু ও যে প্রেশারের মধ্যে আছে তাতে চাইলেও ভালো করে কথা বলতে পারছে না। আয়রা কি করবে আর রিয়ারি বা কি করবে, ও কিছুই বুঝতে পারছে না। একদিকে নিজের ভালোবাসা আর অন্যদিকে নিজের দায়িত্ব, যার এখন কোনো একজনের সাপোর্ট দরকার। আর সেই একজন ওকেই হতে হবে, না হলে মেয়েটা ভেঙে টুকরো হয়ে যাবে। কোন দিকে যাবে তমাল? আয়রার বাবা মা চলে যাবে জন্য ওর মনটা খুব খারাপ। ও সবার সাথে বসে গল্প করছে, একটু পরেই চলে যাবে ওনারা। তরি দেখলো যে তমাল ওর রুমেই আছে। ও রুমে ঢুকতে ঢুকতে তমালকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া আসবো? তোমার সাথে তো কথা বলাই যায় না, ভয় লাগে। কিন্তু আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, আমি কিন্তু সেই ছোট্ট তরি নেই, বড় হয়ে গেছি। আমি এখন কলেজে পড়ি, তাই আমার কথাগুলো তোমাকে শুনতেই হবে। নিজের ছোট বোনের মুখে এমন কথা শুনে তমাল হেসে দেয়, তারপর বলতে থাকে। তা আমার ছোট্ট বোনটা আমাকে ভয় পেতে শুরু করলো কবে থেকে তাই তো বুঝতে পারছি না। তা আমার বুড়ি দাদিটা আমাকে কি উপদেশ দিতে এসেছে শুনি। তরি নিজের ভাইয়ের পাশে বসে বলল। দেখো ভাইয়া, তোমাকে আগেও বলেছি যে আমাকে বুড়ি দাদি বলবে না। আমি কি বুড়ি নাকি? আর আমি যেটা বলতে এসেছি সেটা শোনো। চাচিরা আজ চলে যাবে, অথচ আয়রা আপু একটুও কান্না করবে না। দেখো, কিন্তু চাচিরা যেতে না যেতেই সবার আড়ালে গিয়ে ইচ্ছে মতো কান্নাকাটি করবে। নিজেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, আমার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমি ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ জেগে গেলে মাঝে মধ্যেই দেখতাম আয়রাপু ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছে, নয়তো চুপচাপ দাঁড়িয়ে আছে। সানিয়া আর চাচাচিরা ছাড়াও থাকতে ওর ভীষণ কষ্ট হতো। তারপর থাকতো একমাত্র ওই রিমনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এখন তো একেবারে এখানেই থাকবে। জানি না আর কত কাঁদতে হবে আপুকে। তারপর তুমি সকালেও কি পরিমাণ বকাবকি করলে দেখলাম। তুমি যাওয়ার পরে বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করেছে, তারপর হাসি মুখে খেতে গেল। আমি সব খেয়াল করি। এতগুলো কথা একেবারে বলে হাঁপিয়ে ওঠে তরি। তারপর তমালের প্রতিক্রিয়া দেখার জন্য ওর দিকে তাকায়। তমাল চুপচাপ ওর কথাগুলো শুনলো দেখে ওর ভালো লাগছে। আর এই প্রথম আয়রার জন্য ও তমালকে এতগুলো কথা বলল। তরির মুখে এমন বড় মানুষের কথা শুনে তমাল বুঝতে পারলো যে তার সেই ছোট্ট তরিটা আজ সত্যিই অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তরিকে বিয়ে দিলেও কি এভাবে ওর শ্বশুরবাড়ি রেখে চলে আসতে হবে? ভাবতেই বুকের মধ্যে চিনচিনে একটা ব্যথা অনুভব হয় তমালের। তার মানে আয়রার বাবা মায়েরও অনেক কষ্ট হচ্ছে আয়রাকে রেখে যেতে। আর আয়রা কথাটা ভাবতেই মেয়েটার জন্য এক অজানা টান অনুভব করতে থাকে তমাল। এটাই কি পবিত্র সেই বন্ধন? 3 কবুলের মাধ্যমে যে বন্ধন গড়ে ওঠে। কথাটা ভাবতেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে তমালের। নিজের বাবার অনুরোধে এটা ও কি করে বসলো? একটা মেয়ের স্বপ্ন নিয়ে খেলার কোনো অধিকার ওর নেই, যেখানে ও দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে। এই গোলক ধাঁধা থেকে আজ ওকে বের হতেই হবে, নইলে ও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আচ্ছা, তোরির সাথে যদি এমনটা ঘটতো? ভাবতেই ওর পুরো শরীর কেঁপে ওঠে। তোরি নিজের ভাইয়ের কোনো উত্তর না পেয়ে রুম থেকে চলে যেতে যেতে বলল। আমার আগেই বোঝা উচিত ছিল যে তোমাকে কোনো কথা বলা আর পাহাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলা একই ব্যাপার। কোনো উত্তর পাওয়া যাবে না, আমাকে কোনো ধমক দাওনি, এটাই তো অনেক। পরের কথাগুলো আস্তে আস্তে বলল যেন তমাল শুনতে না পায়। তরি চলে যাওয়ার পরেও তরির বলা কথাগুলো তমালের কানে রেকর্ডের মতো বাজতে লাগলো। আর আয়রার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। আয়রার বাবা মা আর সানিয়া আজকে ট্রেনে গ্রামে চলে যাবে। কলেজা টুকরা মেয়েটাকে এভাবে ফেলে রেখে যেতে তাদের কারোরই মন টানছে না। কিন্তু এটাই তো নিয়ম। বিয়ের পর স্বামীর ঘরটাই তো মেয়েদের আসল জায়গা। আর তাছাড়া এখানে সবাই আয়রার আপন। তারপরেও সানিয়া আর ওর মা অনেক কান্না করছে, কিন্তু আয়রা পাথরের মতো শক্ত হয়ে আছে। ওর বাবা মায়ের সামনে ও নিজেই যদি কান্নাকাটি শুরু করে দেয় তাহলে ওনারা ভালো থাকতে পারবে না। আয়রার বাবা তমালের হাতের উপরে আয়রার হাত দিয়ে বললেন। মেয়েকে বিয়ের সময় জামাইয়ের হাতে তুলে দিতে হয়, কিন্তু আমি আজ দিচ্ছি শুধু মেয়ের জামাই নয়, আমার নিজের ছেলে হিসেবে।
আমি আমার কলিজার টুকরাটাকে রেখে যাচ্ছি। ও এর আগে বাইরে কখনো থাকেনি। বাইরের জীবন সম্পর্কে ওর ধারণা নেই বাবা। এই কয়েকদিন তোমার এখানে এসেছে, তাই রোজ ফোন করে কান্নাকাটি করতো। আর এখন তো সারা জীবনের জন্য রেখে যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার সময় যে একটা বাবা কি পরিমাণ কষ্ট হয় তা তুই নিজে যখন বাবা হবি তখন বুঝতে পারবি। নিজের বাবাকে থামিয়ে দিয়ে আয়রা বলল, বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় কান্নাকাটি করেছি? তোমরাই তো সবাই কান্নাকাটি করে জোয়ার বইয়ে দিয়েছো। আর শোনো, আমি এখন সেই ছোট্ট আয়রা নেই। দেখছো না আমি কত হাসি খুশি আছি এখানে? আমাকে কি পরের বাড়িতে রেখে যাচ্ছ নাকি? এখানে সবাই আছে, বড় আব্বু, চাচি, তরি। তুমি একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আর সানিয়া তো আছেই, নিজের খেয়াল রাখবে। আর সানিয়া, সারাক্ষণ টিভি আর ফোন না দেখে ঠিকঠাক পড়াশোনা করবি, আর বাবা মায়ের খেয়াল রাখবি, আর নিজের খেয়ালও রাখবি। কাজ ছেড়ে একদম বাইরে যাবি না। আর মা, তুমি নিজেও ঠিকঠাক ওষুধ খাবে আর বাবাকেও খাওয়াবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, একদম অনিয়ম করবে না। আয়রার বাবা মায়ের সাথে কথা বলার সময় ও খেয়াল করলো যে ওর হাত এখনো তমালের হাতের মুঠির মধ্যেই আছে। তাড়াতাড়ি নিজের হাত ছাড়াতে গেলে তমাল তা আরো শক্ত করে চেপে ধরে। আয়রা তমালকে বুঝতে পারছে না, এই ভালো ব্যবহার করছে আবার এই খারাপ ব্যবহার করছে। তমালে কোনটা আসল ব্যবহার আর কোনটা নকল তা বুঝতে পারছে না আয়রা। সবাই যে বলতো বিয়ে হলেই নাকি স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য মায়া বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে ওদের মধ্যে সেই বন্ধনটা কেন তৈরি হচ্ছে না এখনো? নাকি সম্পর্ক আসলেই এত সহজ নয়, নাকি আরো সময় লাগবে? কিন্তু সকালে তমাল তো বলছিল যে সে নাকি আয়রাকে ভালোবাসতে পারবে না। তার মানে কি সেটাই সত্যি? কথাগুলো ভাবতেই মনের মধ্যে কল্পনার আকাশে মেঘ জমতে শুরু করে। ও আর কখনো তমালকে বিরক্ত করবে না। ও তমালকে এই বন্দিত্ব থেকে মুক্তি দিয়ে দিবে। আয়রার বাবা মা চলে যেতেই আয়রা তমালের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে তমালের রুমে চলে গেল। তরি ওর রুম থেকে আয়রার সব জিনিস দিয়ে গেছে তমালের রুমে। আয়রা এখনো জানে না যে তমাল অন্য একটা মেয়ের জন্য ওর সাথে এমন ব্যবহার করছে। আয়রা চলে যেতেই তমালের খেয়াল হয় যে ও এতক্ষণ আয়রার হাত শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু কেন ধরেছিল তা ও নিজেও জানে না। হঠাৎ ওর তরির বলা কথাগুলো মনে পড়তেই দৌড়ে রুমে চলে যায়। আয়রা মাথা নিচু করে বসেছিল। তমাল আস্তে আস্তে ওর সামনে গিয়ে বলতে লাগলো, চাচা চাচি চলে গিয়েছে তো কি হয়েছে? আমরা তো আছি নাকি? আমাদের উপরে বিশ্বাস নেই? আমি আমার কথা রেখেছি, তোমাকে গ্রামে পাঠাইনি। এইবার তোমার পালা। একদম কান্নাকাটি করা যাবে না। কি হলো, বললাম না কান্নাকাটি করা যাবে না? কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। তমালের কথাগুলো শুনেই আয়রা অবাক হয়ে মাথা তুলে তাকায়। আয়রার থেকে তমাল বেশি অবাক হয়। তুমি কান্না করছো না? আমি তো ভেবেছিলাম যে সবাই চলে গেছে জন্য তুমি রুমে এসে কান্নাকাটি। নিজের ব্যবহারে নিজেই লজ্জা পায় তমাল। সব দোষ ওই তরির। আয়রা মৃদু হেসে তমালকে বলতে থাকে, আমি বলেছি না আমি অতটাও ছিচকাদুনে নই? তুমি কি ভেবেছিলে বলো তো, যে মেয়েটা কান্না করছে একটু সান্ত্বনা দিয়ে আসি, তাই না? থ্যাঙ্কস আমাকে থাকতে দেওয়ার জন্য, আর সরি ফর ডিস্টার্বিং। তমাল আয়রা চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছেন, অথচ মুখে বড় বড় বুলি আওড়াচ্ছে। তরি ঠিকই বলেছিল। তমাল আস্তে করে আয়রার পাশে বসতে আয়রা নিজেকে গুটিয়ে নেয় একপাশে। ওর এমন ব্যবহার দেখে তমাল বলতে থাকে, ভয় পাচ্ছ আমাকে? দেখো, সকালে কথাগুলো ওইভাবে বলতে চাইনি, কিন্তু চারপাশের প্রেসারে মাথা ঠিক ছিল না। প্লিজ কিছু মনে করো না। ক্ষমা তো আমার চাওয়া উচিত। যা প্রাপ্য তার থেকে খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস। না হলে আমি হয়তো আরো বেশি স্বপ্ন বুনতে থাকতাম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তমাল আসলে রিয়ার কথাটা ওকে জানিয়ে দিতে চাচ্ছে, যেন আয়রা বুঝতে পারে যে কেন ও আয়রাকে আপন করে নিতে পারছে না। বিয়ে যখন করেছে সত্যিটা তো জানাতেই হবে। আমাকে আর কিছু বলতে হবে না। আমি জানি তুমি কি বলতে চাইছো। চিন্তা করবে না, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমাকে থাকতে দিয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি কথা দিচ্ছি, চলে যাওয়ার সময় তুমি যা চাচ্ছ তা পেয়ে যাবে। কিসের যাওয়ার কথা বলছো তুমি? আর আমি কি চাচ্ছি? কি দেবে তুমি আমাকে? এসব কি বলছো তুমি আবোল তাবোল? আবোল তাবোল কেন বলবো? জোর করে আর যাই হোক না কেন, কোনো মিথ্যা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমাদের সম্পর্কটা বাইরের দিক থেকে সত্য হলেও ভেতরের দিক থেকে পুরোটাই মিথ্যা। আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি এতটা খারাপ হবে। তাহলে কখনো আমি তোমাকে এই বিয়েটা করতে দিতাম না। এই তো আর কয়টা দিন, তারপর আমি তোমাকে এই বন্ধন থেকে চিরতরে মুক্তি দিয়ে যাব। কথাগুলো বলে আয়রা বিছানা থেকে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তমাল ওর হাত ধরে আবার বসিয়ে আয়রার মুখটা নিজের দিকে নিল। রাগে তমালের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আয়রাকে উদ্দেশ্য করে বলল, কি যেন বলছিলে, আরেকবার বলো। বন্ধন থেকে মুক্তি? কি বলছিলে এসব? আয়রা তমালের হাত থেকে নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়।
তমালের চোখের দিকে তাকাতেই ওর ভয় হতে থাকে। তমালের এমন রূপ দেখিয়ে ওর আত্মা শুকিয়ে যায়। আয়রা শুকনো কণ্ঠে সাহস সঞ্চার করে বলে, ডিভোর্স। কথাটা বলার সাথে সাথেই আয়রা কিছু বুঝে ওঠার আগে ওর গালে একটা থাপ্পড় পড়ল। তমালের হাতের কয়েকটা আঙ্গুলের দাগ সাথে সাথে স্পষ্ট হয়ে উঠল বর্ষাকালের উপর। তমাল নিজেকে রাগকে কন্ট্রোল করতে পারছে না। তুমি এসব করে কি প্রমাণ করতে চাইছো? মহান শাস্তি চাইছো? আমাদের সম্মানের কথা বাদ দিলাম, নিজের বাবা মায়ের কথাটাও ভাববে না একবার? বিয়েটাকে ছেলে খেলা মনে হয় তোমার কাছে? যখন খুশি করলে, যখন খুশি ভেঙে দিলে, তারপর যে কি হবে তা একবারও ভেবে দেখেছো? সবার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? তমালের কথা শুনে আয়রা তখন চোখের জলগুলোকে মুক্ত করে দিল। তারপর কান্না করতে করতে বলল, বাহ, আপনি সবার দিকটা দেখছেন, অথচ আমার দিকটা একবারও ভেবে দেখেছেন? সবাইকে খুশি রাখবো, আর দিন শেষে আমার কি হবে? আমার খুশিগুলো, নিজের খুশি বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার মানে জানেন? সবাইকে ধোঁকা দেয়া। যেদিন তারা সত্যিটা জানতে পারবে সেদিন তারা কি নিজেদের ক্ষমা করতে পারবে? অভিনয় আপনি করতে পারলেও আমি পারবো না। আমি চাই না আমার জন্য কারো লাইফ নষ্ট হোক। আর এতে শুধু আমার নয়, আপনারই বেশি ভালো। আপনি আপনার ইচ্ছে মতো মুক্ত জীবনযাপন করতে পারবেন। তুমি আবারও সেই কথা বলছো? আমি তোমার সাথে আমার সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইছি, আর তুমি সব বিগড়ে দিতে চাইছো? আমার কথাটা তো আগে শুনবে নাকি? নিজের খুশি দিয়ে সব সময় সব কিছু বিচার করা যায় না। মাঝে মধ্যে নিজের খুশিটাকে বিসর্জন দিতে হয়, এটাই তো জীবন। আর হঠাৎ আমাকে আপনি করে বলছো কেন? আমি তো তোমার থেকে বয়সে ছোট। অধিকার ছাড়া তুমি বলতে চাই না আপনাকে, আর আমার জন্য আপনার লাইফ। এটুকু বলতেই তমাল আয়রাকে থামিয়ে দিয়ে বলল, নেক্সট টাইম এ ধরনের কথা যেন না শুনি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম আর এমনটা হবে না। সরি ফর দ্যাট। আমাকে আর কখনো রাগাবে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথাগুলো বলেই বিষণ্ণ মনে রুম থেকে বের হয়ে যায় তমাল। আয়রাকে মারাটা ঠিক হয়নি, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছিল না তমাল। সবাই কত আশা করে আসে যে তমাল আয়রার খেয়াল রাখবে, আর ওই মেয়েটা 2 লাইন বেশি বোঝে, যার কারণে এমনটা হয়ে গেল। তমালের নিজের উপরেই প্রচুর রাগ হচ্ছে। তমাল চলে যেতেই গালে হাত দিয়ে বসে থাকে আয়রা। তমাল ওর সাথে কেন এমন করছে? না তো ওকে সহজে গ্রহণ করছে, আর না তো বর্জন করতে চাইছে। তমাল আসলে কি চায় বুঝতে পারে না আয়রা। একজন মানুষের এত দ্রুত মুড সুইং হয় কিভাবে তা আয়রার মাথায় আসে না। ঘুমোতে যাওয়ার আগে তমাল ভাবলো যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। কাল রাত থেকে একবারও কথা বলেনি। মেয়েটা এতবার ফোন করছে, কিন্তু ফোন ধরে তমাল কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও একটু দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করে যা বললো তা শোনার জন্য তমাল মোটেও প্রস্তুত ছিল না। বাহ তমাল, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা কখনো পূর্ণ হতো না। রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করেছি এই কথা তুমি কি করে জানলে? কেন, আমাকে জানাতে চেয়েছিলে না নাকি? দুজনের জীবন নষ্ট করার ধান্দায় ছিলে মনে হয়। বাট তোমার সেই আশাটা আর কোনোদিনও পূর্ণ হবে না। আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নিজ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটাও তোমার মতোই ফার্স্ট, যেমন যেমন তেমন তেমন। তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়া দরকার ছিল। দুশ্চরিত্র ছেলের জন্য একটা দুশ্চরিত্রা মেয়েই পারফেক্ট। তমাল এবার প্রচুর রেগে যায়, রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আয়রার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রাশেদ বলেছে, কাল তো ও নিজে চোখে সব দেখেছে আর নিজে কানে সব শুনেছে। তোমাদের দুজনেরই কাহিনী। ওই রকম মেয়েদের জন্য পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটাই বা কি করবে তোমাকে দেখে। আর কিছু বলার আগে তমাল রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আরেকবার আয়রার চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমিও আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে, কিন্তু তুমিও অন্য সবার মতোই। কেন, তুমি কি ভেবেছিলে? তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব, এমনটা ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার সে আশায় গুড়ে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা স্বপ্নেও ভাববে না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ।
কথাগুলো বলেই খট করে কলটা কেটে দেয় রিয়া। রাশেদ জানে যে তমাল কেমন ছিলেন, তারপরেও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো। কালকে রাশেদকে বলাই ভুল হয়েছিল, কিন্তু রাশেদ বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই চিনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে, কিন্তু রিয়াও ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে, অন্তত আসল ঘটনাটা কি সেটা শুনে তারপর জাজ করতো তমালকে। কিন্তু ও রাশেদের মুখের শোনা কথাটাকেই বেশি গুরুত্ব দিল। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাই ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের উপরে পড়তেই ভেঙে ব্যাটারি আর কভারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলেই রেখে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলেই সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন আয়রার ওর বাড়ির কথা মনে পড়ছে খুব। সানিয়ার সাথে করা খুনসুটি, ওর মা বাবার সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিরা যেন ভিড় করেছে। এসব ভাবতেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঘুম যেন আসতেই চাইছে না। তারপর একা রুমে আরো খারাপ লাগছে। অথচ তমালও অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তমাল রুমে এসে দেখলো যে আয়রা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ রেগে গেছে। তমাল রুমে এসে আয়রাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যেই মেয়েটার জন্য ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর বিছানায় ঘুমোচ্ছে, এটা যেন ওর সহ্য হচ্ছে না। তমাল রুমে এসেছে বুঝতে পেরে আয়রা চোখ খুলে বলল, কোথায় ছিলেন এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তমাল যেন তেলে বেগুনে চলে উঠল। কেন? তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার জীবনটা তছনছ করে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, আবার আমার কাছেই কৈফিয়ত চাইছো? তোমাকে মানা করেছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না? একটা কথা একবার বললে কানে যায় না? তোমার মুখটা দেখলেই আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলেই তমাল ব্যালকনিতে চলে গেল। আয়রা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটা কি খুব বড় অপরাধ? আয়রার নিজেরও প্রচুর রাগ। এখানে আসার পর থেকে সবসময় রাগের আগুনটাকে ছাইচাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তা চাপা থাকতে চাইছে না। তারপরেও আয়রা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু পরেই তমাল এসে ওর পাশে শুয়ে পড়ল। আয়রা আর একটা কথাও বলছে না। তমাল আয়রাকে বকা দেওয়ার পর নিজেই আবার উত্তপ্ত হয়। রিয়ার রাগগুলো সব আয়রার উপর ছাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটা কমে গেছে। তাই আয়রার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল, তোমাকে আমি আবারও বলছি, আমার রাগ হয়ে এমন কোনো কাজ করবে না। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তারপরও এটুকু বলেই থেমে যায় তমাল, কারণ এখন আয়রা এমন কিছুই করেনি যার কারণে ও আয়রাকে এত কথা শোনালো। তমালের এই স্বাভাবিক আচরণে আয়রা রাগটা কমার বদলে আরো বেড়ে গেল। ও তমালের দিকে ঘুরে বলতে লাগলো, আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছে হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছে হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আপনার জীবন তছনছ করার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি, নাকি আপনার... এটুকু বলতেই তমাল নিজের রাগকে কন্ট্রোল করে বলল, তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি তছনছ করেছো, নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম, শুনেছো এবার? আমি শুধু রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য রিয়াও আমাকে ভুল বুঝলো। অন্য সবাই আমাকে ভুল বুঝেছে। এতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝেছে। বুঝতে পারছো তুমি ব্যাপারটা? আয়রা তমালের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়ল। ওর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তমাল ওকে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য ও আয়রাকে এতগুলো কথা শোনাচ্ছে এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাইছে এক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে। যা হওয়ার হবে। ওখানে রিমন্ত বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যেই ও যে মানসিক চাপের শিকার হচ্ছে। না পারছে কাউকে বলতে, আর না পারছে এসব আর সহ্য করতে। রুমের বাইরে ওর চাচির কালো মুখ সহ্য করে আবার রুমের ভেতরে তমালের তিক্ততা ও আর নিতে পারছে না। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলেই যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আব্বুর কথা রাখতে, না হলে তো আমি... এটুকু বলেই থেমে যায় আয়রা।
ওর দু চোখ ভর্তি তমালের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের ছাদে গ্রামে যেতে দিতে পারলেই হতো, তাহলে এত কথা শুনতে হতো না আয়রাকে। এর মধ্যে তুমি আবার বাবাকে কেন টেনে আনছো? আর এখন কি করে বলবে যে তমালের বাবাই আয়রাকেও জোর করেছিল তমালকে বিয়ে করার জন্য? কারণ আয়রার পেছনে সবাই যেভাবে লেগে আছে তাতে উনি ভয়ে ছিল যে এখানেও যখন এত বাজেভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানেই যাক কেউ একজন আছে যে ওর ক্ষতি চায়। আর এই কারণে আয়রাকে গ্রামে পাঠাতে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো, এখন কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আব্বুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে নিয়েছো। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কেন ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো। এটুকু বলেই তমাল থেমে গেল। পরেরটুকু কেন বললেন না? কে বিয়ে করতো আমাকে? আর সে বিয়েটা ভাঙা তো আরও সহজ হতো, কারণ এখন তো আমি একটা কলঙ্কিতা মেয়ে। যার এত বড় একটা কলঙ্ক, তাকে কে বিয়ে করবে? আপনি সুখে আছেন আমাকে বিয়ে করে? আপনি তো জানেন আমি কেমন মেয়ে। তমাল আর কিছুই বলতে পারে না। আয়রা বলতে থাকে, আমি কালকেই গ্রামে চলে যাব, ঘরবন্দি হয়ে থাকবো, তবুও এসব আর আমি সহ্য করতে পারছি না। একদিনে আমি হাঁপিয়ে উঠেছি, পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল, সেই যদি এমন করে তাহলে। সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার ওপরেই ঝাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সবকিছু সমাধান হয় না মিস্টার তমাল। আর আপনি ভালোবাসার কথা বলছেন? যে ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কি মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোকা দিলে তুমি কি করতে? তুমি কি তাকে ভুল বুঝতে না? এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছিলে তা ওই মেয়েটার ভালো করেই জানার কথা। এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারেন, তা সে এত তাড়াতাড়ি কি করে বিশ্বাস করে নিল? তমাল আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আয়রা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। আয়রা ব্যাপারটা হজম করার চেষ্টা করছে। তোরই নাস্তা করে কলেজে চলে গেছে। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে আয়রার। বিয়ের আগে সারাদিন ওর চাচির আশেপাশেই থাকতো, সময় কেটে যেত। কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমানিসায় হয়ে ঘিরে ধরেছে। দুপুরেও চুপচাপ তমালের মায়ের সাথে আয়রা রান্নাবান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তোরির সাথে দুপুরের খাবার খেলো। তরি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় আয়রা যেন দেহে প্রাণ ফিরে পেল। তরির সাথে কথা বললে আয়রার নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তমালও আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ওর চাচা অবশ্য ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন আয়রার সাথে কোনো ঝামেলা না করে। আয়রা বুঝতে পারছে না যে এভাবে আর কতদিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে ও পুরোপুরি পাগল হয়ে যাবে। তমাল ফোনে আর সিম দুইটাই চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরও একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনেই কল কেটে দিয়েছে। তমালের সাথে ও আর কথা বলতে চায় না, এটাই স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তমাল তো রিয়াকে ধোকা দিয়েছে, আর একজন ধোকাবাজের সাথে কেই বা সম্পর্ক রাখতে চায়, তার উপর ও আবার বিবাহিত। আয়রাকে দেখলেই তমালের রিয়ার কথা মনে পড়ে যায়, রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। আয়রাও নিজেকে যথাসম্ভব তমালের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সেই সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফিরে। আয়রার বিষণ্ণ মুখটা ও দেখতে পারে না। ও বুঝতে পারে যে আয়রা তমালের সাথে সুখে নেই, তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার আয়রাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার আয়রাকে পছন্দ করতো, তাহলে ব্যাপারটা আয়রার জন্য আরও জটিল হয়ে যাবে। এভাবেই কেটে যায় 2 মাস। আয়রা, তমাল আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। আয়রা এখনো জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এর মধ্যে তমালকে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছুই জানায়নি। রিয়া বিয়ে করে নিয়েছে, স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়, যা তমালকে আরও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তমাল আর রাশেদের সাথে কথা বলেনি। আজ কি মনে করে রাশেদের অফিসে চলে গেল দেখা করতে। তমালকে দেখি রাশেদ হাসি মুখে বলল, কি ব্যাপার, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তমাল রাশেদের সামনের চেয়ারে বসে কোমল সুরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যা বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝখানে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগেই তুই ওকে প্রপোজ করে দিস, আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এইবার এমন জাল দিলাম, সাপও মরল আর লাঠিও ভাঙল না। শুধু রিয়াকেই নয়, সবাইকে মিথ্যাটা আমিই বলেছিলাম।
চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতেই পারিনি। তুই রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগই রাখলাম না। এখন রিয়া সত্যিটা জেনেও কোনো লাভ নেই। তুই বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তমালের প্রচণ্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে সেও ওকে এতটা ঘৃণা করে। ও কখনো কল্পনাও করতে পারেনি যে রাশেদ রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রাশেদ ছিল। ওর আর রিয়ার কারণে আয়রার জীবনটা নষ্ট হয়ে গেল। আর ও নিজের জীবনের জন্য আয়রাকেই দোষারোপ করে যাচ্ছিল। আয়রা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো হাত নেই। রাশেদের কথা শুনে খেপে গিয়ে তমাল ওকে মারার জন্য হাত তুলল, কিন্তু রাশেদ তমালের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না। তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়ে সুন্দরী। ওরকম রূপবতী বউ কয়জনের কপালে জড়িয়ে বল। তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, আয়রার সম্পর্কের একটা কথা বলবি না। তোর মতো মানুষের মুখে ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানায় না। রাশেদ মুচকি এসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হচ্ছে। তাহলে তো রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ার কথা। আমি তো ভাবলাম যে আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। ওপস, সরি। তুই তো এর আগে জানতেই না যে এইসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আমার যে কি আনন্দ লাগছে। তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি, তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতন। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর তোর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে বড় ভুল করেছিলি। তাদের তোর সম্পর্কে মিথ্যাগুলো আমিই বলেছিলাম। তারা বিশ্বাস না করে কোথায় যাবে? কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি এমনি তোর সাথে আয়রার বিয়ে দিতে চাইছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুই করেছিলি। বলেই আবার হাসতে লাগলো রাশেদ। তমাল রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো করে জোরে করে রাশেদের টেবিলে মারতেই টেবিলের উপরের কাঁচটা টুকরো হয়ে গেল, আর তমালের হাতের মধ্যেও কাঁচ কয়েক টুকরো বিঁধে গেল। ওই অবস্থাতেই তমাল রাশেদের অফিস থেকে বের হয়ে এলো, আর শেষ একটা কথাই বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি রাশেদ। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনো সুখী হতে পারবি না। কাজটা না হয় আমিই পাল্টে নেব, কিন্তু তোর জীবনটা তো আর পাল্টাতে পারবি না। রাশেদের ওখান থেকে বের হয়েই তমাল হাতের ব্যান্ডেজ করে বাসায় চলে গেল। আয়রা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিল। তোরই কোচিংয়ে গিয়েছে। তমালের মা নিজের রুমে শুয়ে আছেন। তুষার বাসায় নেই। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল আয়রার। এই সময়টাতে সাধারণত কেউ আসে না। ঘুম ঘুম চোখে আয়রা দরজা খুলেই অবাক হয়ে গেল। তমালের ডান হাতে ব্যান্ডেজ দেখে আরও অবাক হয়ে গেল। আয়রা দরজা বন্ধ করে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে? আর এত তাড়াতাড়ি ফিরলেন যে, কিছু হয়েছে? তমাল রুমে ঢুকতে ঢুকতে বলল, আগে রুমে যেতে দেবে নাকি এখানেই জেরা করতে থাকবে? তমালের এই কথা শুনে আয়রা একদম চুপ হয়ে গেল। তমাল ঠিক করে নিয়েছে আজ থেকে আয়রার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। রিয়া যদি বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারে, ও কেন পারবে না? এখানে রিয়ার যেমন কোনো দোষ নেই, তেমনি আয়রা বা তমালেরও তো কোনো দোষ নেই। তাহলে কেন শুধু শুধু আয়রাকে কষ্ট দিবে? ও নিজের জন্য আয়রার জীবনটা নষ্ট হতে দেবে না। রুমে ঢুকে নিজের মেজাজটাকে একটু ঠান্ডা করে আয়রাকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে? খুব পিপাসা পেয়েছে। তমাল এই প্রথম নিজে থেকে আয়রার কাছে কিছু চাইলো। আয়রা খুশি মনে দৌড়ে চলে গেল ফানি আনতে। ফানি এনে তমালকে দিতেই ও বলল, থ্যাঙ্কস। আয়রা অবাক হয়ে বলল, কেন? আমার জীবনে আসার জন্য। তমালের কথাটা শুনে আয়রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। অবাকে চরম সীমায় পৌঁছে গেল ও। নিজের কপালে হাত দিয়ে দেখতে লাগলো যে ও কোনো ঘোরের মধ্যে আছে কিনা, ও অসুস্থ কিনা। কিন্তু ও পুরোপুরি ঠিক আছে বুঝতে পেরে ধপ করে বিছানার উপর বসে পড়ল। তারপর উঠে গিয়ে তমালের কপালে হাত দিয়ে দেখলো যে ও সুস্থ আছে কিনা। তারপর অবাক হয়ে বলল, আপনি কি অসুস্থ, নাকি মাথায় আঘাত লেগেছে? ড্রিঙ্কস করেনি তো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তমাল আয়রাকে এই প্রথম নিজের বুকে টেনে নিল। তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি ঠিক আছি। আমি সজ্ঞানে এই কথাটা বলেছি। সত্যি আমি ধন্য যে তোমার মতো কাউকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য তোমার অনেক কষ্ট কেটেছে এই কয়দিন। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তমালের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে আয়রা। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে ও। চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের নোনা জল গড়িয়ে পড়ল। তবে তমালের এই আকস্মিক পরিবর্তনে কিছুটা ভয়ও আছে আয়রা। তমাল কি সত্যি রিয়াকে ভুলে ওকে আপন করে নিয়েছে, নাকি ওর মুড সুইং এর জন্য এমনটা করেছে? দেখা যাবে। এখন নিজেই বুকে টেনে নিচ্ছে, একটু পরেই আবার ওকে ছুঁড়ে ফেলে দিবে।
এসব কথা মনে হতেই তমালের বুক থেকে যেন ছিটকে পড়লো আয়রা। আয়রার এমন করায় তমালের হাতে আঘাত লাগলো আর ও ব্যথা পেয়ে পড়ল। কি করছো? হাতে লাগছে তো। আয়রা তমালের হাতটা নিজের হাতের মুঠির মধ্যে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনার এমন ব্যবহার দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তমাল মুচকি হেসে বলল, হাতে কি হয়েছে তা শুনবে না? নাকি আমার কোনো কিছু নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? আয়রা আমতা আমতা করে বলল, আপনি তো রিয়াকে ভালোবাসেন, তাই। আর একবার আমাদের মাঝে কারো নাম নিবে না। আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আমি আমার অতীতগুলোকে মনে করে তোমার জীবনটাকে শেষ করে দিতে পারি না। করুণা নাকি ভালোবাসা? তোমার যেটা মনে হবে সেটাই। আমি তো কারো করুণার পাত্রী হয়ে থাকতে চাই না। আমি কারোর করুণা নই, ভালোবাসা চাই। আশা করে বুঝতে পেরেছেন। তমাল কি বলবে বুঝতে পারছে না। ভালোবাসা কি এত সহজে হয়? ও কি সত্যি আয়রাকে ভালোবাসে নাকি করুণার বশে ওকে ভালোবাসতে চাইছে? ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু ও আর আয়রাকে কষ্ট দিতে চাচ্ছে না, তাই কোনো কিছু না ভেবেই বলে দিল, ভালোবাসি। কথাটা শুনে আয়রা কান্না করতে করতে তমালের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর বলল, আমি জানতাম আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নেবেন। বিয়ের বন্ধনটা যে এমনই শক্ত বন্ধন, যা নির্দয়ের মনেও ভালোবাসার সঞ্চার করে দেয়। এটা যে পবিত্র একটা বন্ধন, বিশ্বাস করুন। আমার এতদিনের সব কষ্টগুলো হয় মিলিয়ে গিয়েছে আপনার একটা কথাতেই। কথা দিন, আর কখনো আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না, আর কখনো আমাকে কষ্ট দিবেন না। তমাল ভাবতেই পারেনি যে আয়রা ওকে এত সহজে গ্রহণ করে নেবে। ও ভেবেছিল যে আয়রাকে মানাতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক খারাপ ব্যবহার করেছে এই কয়দিনে। তমাল আয়রাকে নিজের বুকে আরো শক্ত করে চেপে ধরে বলল, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তোমার ভালো থাকাই আমার ভালো থাকা, তোমার খুশি আমার খুশি। আর আমার দুঃখগুলো কষ্টগুলো সেগুলোর ভাগ নেবেন না। তবে আমি আমার জীবনে দুঃখ কষ্টটাকে আর আসতে দিব না। আমি চাই আর কোনো কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। তমাল যেমন ভাবতে পারেনি যে আয়রা এত তাড়াতাড়ি সব মেনে নেবে, তেমনি আয়রাও ভাবতে পারেনি যে তমাল ওকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। সন্ধ্যা থেকেই তমালের ভীষণ জ্বর, বিছানা ছেড়েও উঠতে পারছে না। একে তো হাতের ব্যথা, তার উপরে জ্বর। দুপুরেও কিছু খায়নি, বলেছে যে দুপুরে বাইরে খেয়ে এসেছে। রাতে তুষার ওষুধ এনে দিল, আয়রা স্যুপ বানিয়ে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিল। তবুও জ্বর কমার নাম নেই। রাতের সাথে সাথেও জ্বর ও যেন বাড়ছে। আয়রা একটা টুল নিয়ে তমালের মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। যতক্ষণ জলপট্টি দিচ্ছে ততক্ষণ একটু নীরব থাকে তমাল। জলপট্টি দেওয়া বন্ধ করলেই তমাল ছটফট করতে থাকে। আয়রা নিজের ঘুম বাদ দিয়ে তমালের কপালে জলপট্টি দিয়ে যাচ্ছে। বারবার ঘুমে ঢুলে পড়ছে আয়রা, তারপরও রাত জেগে তমালের সেবা করে যাচ্ছে। জ্বরে তমালের যেন কোনো হুঁশ নেই, মরার মতো পড়ে আছে। মাঝরাতের দিকে তমালের হুঁশ ফিরে। জ্বরটা কিছুটা কমেছে, তবে শরীরটা ভীষণ দুর্বল। উঠে বসার মতো শক্তিটুকুও যেন নেই। ও দেখে যে ওর পাশে বিছানার উপর হাতের উপর মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে আয়রা। আয়রার মুখটা আজ ভালো করে খেয়াল করে তমাল। কি যেন এক মায়ায় আচ্ছন্ন হয়ে আছে আয়রার মুখটা, যা তমালকে বারবার আকর্ষণ করছে। এতদিন এই মায়ায় কেন পড়েনি তমাল? নাকি প্রতিদিন আয়রাকে কখনো ভালো করে দেখিয়েনি? তমাল বিছানা থেকে নামতে গিয়ে আবার বিছানার উপর বসে পড়ে। শরীরটা যেন উঠতে সায় দিচ্ছে না। আয়রাকে ডাকতে গিয়েও ডাকল না তমাল। পুরোপুরি হুঁশ না থাকলেও তমাল এটা বুঝতে পেরেছে যে আয়রা নিজের ঘুম বাদ দিয়ে সারা রাত ওর সেবা করেছে। আয়রার কপালের উপর থেকে চুলগুলো সরাতেই তমালের হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় আয়রার। আয়রা এক লাফে টুল থেকে উঠে পড়ে। তারপর তমালের সামনে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে যে ওর জ্বর অনেকটা কমে গেছে। তমাল হেসে ফেলে, তারপর বলে, আমি ঠিক আছি। বিছানায় শোয়া বাদ দিয়ে তুমি টুলের উপরে কেন ঘুমাচ্ছিলে? আয়রা তমালের কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বলতে থাকে, না মানে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার এখন কেমন লাগছে? বিছানা থেকে উঠলেন কেন? আমার এখন একটু ভালো লাগছে। বউয়ের সেবায় স্বামী সুস্থ না হয়ে পারে? আমি তো ভাবলাম যে ভয়ে তুমি আমার পাশে ঘুমাওনি। আমার জ্বরটা যদি তোমারও হয়ে যায়। বলেই আবার হাসতে থাকে তমাল। আয়রা লাজুক একটা হাসি দিয়ে বলে, জ্বর কি ছোঁয়াচে রোগ নাকি যে আপনার পাশে থাকলে আমারও হয়ে যাবে? আর সেই ভয় থাকলে রাত জেগে কি আর আপনার সেবা করতাম নাকি? জ্বর হলে কি মানুষ মারা যায় নাকি? সামান্য জ্বরেই যদি তুমি এত সেবা যত্ন করো, তাহলে বড় কোনো অসুখ হলে তো আর সেবা করতে চাইবে না। সব সেবা এখনই দিয়ে দিবে মনে হচ্ছে। আপনি এত রাতে বিছানা থেকে উঠেছেন কেন? দেখেছো, তোমার সাথে কথা বলতে গিয়ে বাথরুমে যাওয়ার কথাও ভুলে গেছি। এই সাহায্যটা আশা করি করবে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। বলেই আয়রা তমালের হাতটা ধরে বাথরুমের ভিতরে নিয়ে যায়। তারপর ও বের হয়ে আসে আর ভাবতে থাকে যে তমাল সত্যি একা যেতে পারছিল না নাকি ইচ্ছে করে ওকে নিয়ে যেতে বলল। তমাল বাথরুম থেকে বের হওয়ার পর আয়রা আবার ওর হাত ধরে বিছানা পর্যন্ত নিয়ে আসে। তারপর বিছানায় শুয়ে তমাল পেটে হাত দিয়ে বলতে থাকে, জ্বর তো চলে গেছে, কিন্তু
পেটের মধ্যে যে ইঁদুর ছুঁচোগুলো দৌড়াচ্ছে সেগুলো তাড়াতে পারলে আরও ভালো হতো, কিন্তু এত রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। কথাটা বলে তমাল আয়রার দিকে তাকায়। আয়রা তমালের কথার মানে বুঝতে পেরে বলে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আসছি। বলে আয়রা রুম থেকে বের হয়ে যায়। তমাল আয়রাকে উদ্দেশ্য করে বলল। দেখো ফ্রিজে যা থাকে তাই নিয়ে আসো, একটা কিছু হলেই চলবে। আয়রা ফ্রিজ খুলে দেখে যে ঠান্ডা ভাত আর তরকারি আছে, আর বাকি যা আছে সব ঠান্ডা। এত রাতে এগুলো গরম করার চাইতে গরম কিছু রান্না করাই ভালো। আয়রা রান্নাঘরের দরজাটা বন্ধ করে নেয়, যেন কারোর কোনো অসুবিধা না হয়। এত রাতে সবাই ঘুমাচ্ছে। তারপর নুডলস সিদ্ধ করে ফ্রিজ থেকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম দিয়ে নুডলসটা রান্না করে তমালের জন্য নিয়ে যায়। আয়রা রান্নাঘর থেকে বের হতেই দেখতে পায় যে তুষার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে। দুজন দুজনকে দেখে চমকে যায়। তারপর তুষার আয়রার দিকে এগিয়ে গিয়ে বলে। এত রাত্রে তুমি রান্নাঘরে কি করছো আপু? আপনার ভাইয়ের ক্ষুধা পেয়েছে তাই। এখন কি অবস্থা? ভাইয়ার জ্বর কি কমেছে? হ্যাঁ, এখন একটু সুস্থ। তাই বলে তুমি এত রাতে রান্না করবে? ভাইয়ার কি বিবেক বুদ্ধি কিছু নেই? এত রাতে তোমাকে রান্না করতে পাঠিয়েছে? আরে উনি কিছু রান্না করতে বলেনি, আমিই রান্না করলাম। ভাবলাম ঠান্ডা খাবার খাওয়ার থেকে কিছু রান্না করে দিই। একথা বলতে না বলতেই আয়রা দেখতে পায় যে তমাল রুম থেকে বের হয়ে এসেছে। আয়রা ওর হাতে ট্রেটা পাশে টেবিলের উপর রেখে তমালের দিকে এগিয়ে যায়। তমাল তুষারকে দেখে জিজ্ঞেস করে। তুই এত রাতে এখানে কি করছিস? আমি তো পানি খেতে এসেছিলাম, দেখলাম আইনা আপু এত রাত্রে রান্না করছে। তা তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তোকে না বলেছি আয়রাকে এখন থেকে ভাবি বলবি? আগে যাই বলতি না কেন, এখনও তোর ভাবি, সো ভাবি বলবি। আর তুমি এত রাতে আবার কি রান্না করতে গিয়েছো? তুষার আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। আয়রা তমালকে ধরে রুমে নিয়ে যেতে যেতে বলল। আপনি আবার বিছানা থেকে নেমেছেন কেন? আমি তো যাচ্ছি। আমি কি তোমাকে রান্না করতে বলেছি নাকি? আচ্ছা, কথা না বলে চুপচাপ এখানে বসুন, আমি খাবারটা নিয়ে আসি। তারপর নুডলস এনে চামচ দিয়ে তমালকে খাইয়ে দিতে লাগলো আয়রা। তমাল চামচটা আয়রার মুখের দিকে দিয়ে বলল। আমার বউয়ের হাতের রান্না যে এত সুস্বাদু তা তো আগে জানতাম না। আগে কি আমাকে বউ ভেবেছেন? আমাকে তো শুধুমাত্র একটা সমস্যা মনে করেছেন, আর সমস্যা মানেই তো বিরক্তিকর জিনিস। ওকে, নেক্সট টাইম আমার বউকে বউ হিসেবেই দেখবো আর তার সব দিকে খেয়াল রাখবো। এখন এটাই যে আমার দায়িত্ব। এতদিন তো কোনো অন্ধকারে ডুবেছিলাম, আজ আলোর দিশা খুঁজে পেয়েছি। সেই আলোয় আমি আমাদের বাকি জীবনটা আলোকিত করে নিতে চাই। খাওয়া শেষ করে আয়রাও তমালের পাশে শুয়ে পড়ল। তমালের জ্বর কিছুটা কমলেও ওর শরীরের উত্তাপ আয়রা অনুভব করতে পারছিল। সকালে তমাল অনেকটাই সুস্থ হয়ে উঠলেও তমালের বাবা মা ওকে ভার্সিটি যেতে বারণ করলো। ওর হাতে কি হয়েছিল তা এখনো কেউ জানে না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ কিছু জানাতেও চায়নি। ব্যাপারটা তমালের জন্য ভালোই হয়েছে, না হলে সবাইকে মিথ্যে বলতে হতো। সত্যিটা তো আর বলা যাবে না। হাতে ড্রেসিং করানোর জন্য তমাল হাসপাতালে যাবে শুনে আয়রা ওর পিছু নিল। আয়রা আজ প্রথম তমালের সাথে বাইরে বের হয়েছে। এক রিকশায় দুজনে পাশাপাশি বসেছে, এই জন্য এক অন্যরকম অনুভূতি। আয়রার স্বপ্নগুলো যেন পূরণ হতে চলেছে এক এক করে। তমালের সাথে রিকশায় যেতে ভালোই লাগছে ওর কাছে। তমাল রিয়ার সাথে অনেকবার অনেক জায়গায় ঘুরেছে, তবে আজ আয়রার সাথে ঘুরতে ওর অন্যরকম ভালো লাগছে। যদি ওরা ঘুরছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, তারপরেও এটাকেও এক ধরনের ঘোরাঘুরি মনে হচ্ছে। ডাক্তার দেখানো শেষে ওষুধ নিয়ে ওরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। সানিয়া আজ ফোন করে জানালো যে আয়রার বিয়ে হয়ে গেছে শুনে রিমন নাকি আবার বিদেশে চলে গেছে। কথাটা শুনে আয়রা যেন খুশিতে লাফিয়ে উঠল। তমাল অনেকদিন পর আয়রাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো। কি ব্যাপার আজ এত খুশি? আয়রা খুশিতে তমালকে জড়িয়ে ধরে বলল। ওই রিমন ইডিয়েটটা আমার বিয়ের কথা শুনে আবার বিদেশে চলে গেছে। আমার কি যে আনন্দ লাগছে, আমি আবার বাড়ি যেতে পারবো, আনন্দে ঘুরে বেড়াবো, ভাবতেই ভালো লাগছে। তমাল আয়রার কাঁধে হাত রেখে বলল। আমাকেও নেবে নাকি একাই পারি জমাবে? তমালের কথা শুনে আয়রা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। খুশির পরিমাণ দ্বিগুণ করে বলল। আপনি যাবেন আমার সাথে? তুমি নিলে তো যেতেই পারি। আগে ছিলে দাদু বাড়ি, এখন তো শ্বশুর বাড়ি, যেতে তো হবেই। তবে কিছুদিন ওয়েট করতে হবে, পারবে তো? খুব পারবো। তারপর আয়রা দিন গুনতে শুরু করলো যে কবে বাড়ি যাবে। আয়রার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কয়েক মাস পর ওর নিজের গ্রামে ফিরবে। তমালের বাসুরি কিছুদিনের ছুটি হয়েছে পূজার, আর এই ছুটিটাকেই ও কাজে লাগাতে চায়। আয়রা কাল থেকে ব্যাগ গোছানো শুরু করেছে। আজ সকাল থেকে বারবার শুধু করে দেখছে যে কখন বের হবে। তমালের মায়ের মনটা কিছুটা খারাপ। উনি ভেবেছিলেন যে তমাল হয়তো আয়রাকে মেনে নিতে পারবে না, কিন্তু এখন দুজনকেই একসাথে দেখে কিছুটা মন খারাপ হলেও নিজের ছেলের হাসি মুখ দেখে সব ভুলে গেছেন। উনি তো এটাই চেয়েছিলেন যে তমাল খুশি থাকুক।
আয়রার সাথে যদি তমাল খুশি থাকে তাতে ক্ষতি কি? আয়রা ভেবেছিল যে তমালের মা গুমরামুখ হয়ে ওদের বিদায় দিবে, কিন্তু বের হওয়ার একটু আগে তমালের মা আয়রাকে ডেকে পাঠালো। তারপর আয়রার হাত দুটি ধরে বলতে লাগলো, আয়রা, তুই আমাকে ক্ষমা করে দিস। নিজের চাচি হয়েও তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই আমার কত খেয়াল রেখেছিস। আমার পরিবারের জন্য তোর মতো মেয়েই ঠিক। আমার সংসার পরিবার সব কি সুন্দর করে গুছিয়ে ফেলেছিস এই কয়দিনে। আমি আসলে তমালের বিষণ্ণতাকে মেনে নিতে পারছিলাম না। আমি ওর জন্যই তোকে দেখতে পারতাম না। আমি বুঝতে পারিনি যে একটা ভালো বউ হলে ভালোবাসা দিয়ে সে সব কিছু জয় করে নিতে পারে। এখন আমার তুষারের জন্য এমন লক্ষ্যে একটা মেয়ে পেলেই হবে। এটুকু বলতেই উনি কান্না করে দিলেন। আয়রা ওর শাশুড়ির হাতে হাত রেখে বলতে লাগলো, চাচি আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো একই কাজ করতো। সব মায়েরাই চায় যে তার সন্তান সুখে থাকুক, আপনিও তাই চেয়েছিলেন। এতে দোষের কিছু নেই। আর আমি কষ্ট পেয়েছি ঠিক, তবে আপনি তো আমার উপর কোনো অত্যাচার করেননি। আর এই কয়েকদিনে জমিয়ে রাখা কথাগুলো না হয় আমার সারা জীবন ধরে চালিয়ে যাব। এখনো চাচি মা বলবি না? আমার তো এখন দুইটা মেয়ে, তোরই আর তুই। আর এই গয়নাগুলো রাখ। এগুলো তমালের বইয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, এতদিন দেইনি। তবে আজ সময় এসেছে এগুলো তার প্রকৃত হকদারের কাছে পৌঁছানোর। আয়রা ওর শাশুড়ির হাত থেকে গয়নাগুলো নিতে নিতে বলল, এগুলোর কি দরকার ছিল? আপনাদের ভালোবাসাই আমার কাছে যথেষ্ট। একটা মেয়ের কাছে তার পরিবারের ভালোবাসা চাইতে বড় আর কি হতে পারে মা? আয়রার মুখে মা ডাক শুনেই উনি আয়রাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। তারপর বলেন, আমার ছেলেটাকে ওখানে দেখে শুনে রাখিস মা। মায়ের মন বুঝিসই তো। আপনারাও চলেন, অনেক দিন যান না, ভালো লাগবে সবাই একসাথে গেলে। বিয়ের পর তো আমার প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, সেখানে আমরা সবাই কি করে যাই। এইবার তোরা ঘুরে আয়, এরপর আমরা সবাই একসাথে যাব। দড়ি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনছিল। এবার এসে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার মা দেখছি বৌমাকে পেয়ে নিজের মেয়েকেই এবার ভুলে যাবে। আয়রা আপু, ও সরি ভাবি, তুমি তো দেখছি জাদু জানো। কয়েকদিন আমার পরিবারের রং পাল্টে দিয়েছো। ওর থেকে তোর শিখতে হবে কি করে সংসার করতে হয়। মা, তোমার এই বাচ্চা মেয়েটাকে আগে বড় হতে দাও, তারপর না হয় সংসার করা শিখিও। আর কত বড় হতে চাস? তুষারের জন্য একটা টুকটুকে বউ এনেই তোর বিদায়ের ব্যবস্থা করব। তারপর দড়ি আয়রাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তোমাকে ডাকছে, কি যেন খুঁজে পাচ্ছে না। তারপর আয়রা ওখান থেকে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে আয়রা আর তমাল বের হয়ে গেল। পুরো ট্রেনে আয়রা তমালের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। স্টেশনে পৌঁছানোর আগে আয়রার ঘুম ভেঙে গেল। স্টেশন থেকে নেমে আয়রা একটা রিক্সা নিল। তারপর আয়রাদের বাড়ির সামনে গিয়ে দেখতে পেল যে সানিয়া গেটের বাইরে ওদের জন্য অপেক্ষা করছে। আয়রাকে দেখে ছুটে এলো। আয়রাও রিক্সা থেকে নেমেই সানিয়াকে জড়িয়ে ধরলো। তমাল রিক্সা ভাড়া দেওয়া বাদ দিয়ে নীরব দর্শকের মতো দুই বোনকে দেখতে লাগলো। সানিয়া ওর মাকে জোরে জোরে ডাকতে লাগলো। ওর ডাক শুনে শুধু ওর মা নয়, আশেপাশের অনেকেই জমা হলো। এতদিন পর আয়রাকে দেখে সবাই অনেক খুশি। তমালকে যেন কারো চোখেই পড়ছে না। তমাল রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নিতে যাবে, তখন আয়রার বাবা এসে একটা ছেলেকে ইশারা করতে ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। তারপর আস্তে আস্তে আয়রাদের বাড়ির সামনে থেকে ভিড় কমতে লাগলো। আয়রা অনেকদিন পর নিজের রুম পেয়ে ভীষণ খুশি। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। খাওয়া দাওয়ার পর আয়রা সানিয়ার সাথে গ্রাম দেখতে বেরিয়ে পড়লো। তমাল অনেক ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়লো। সন্ধ্যা হয়ে গেছে, তবুও আয়রাদের ফেরার নাম নেই। তাই তমাল ওদের খুঁজতে বেরিয়ে পড়লো। কিন্তু ও গ্রামে তেমন কিছু ছিল না, কোথায় বা ওদের খুঁজবে। সানিয়া আর আয়রা বাড়ি ফিরে আসলেও যে ওদের খুঁজতে বেরিয়েছে সেই তমালের আর খোঁজ নেই। ফোনটাও রেখে গিয়েছে। সন্ধ্যা কেটে রাত হয়ে যাচ্ছে, তবুও তমালের ফেরার নাম নেই। আয়রা ভীষণ চিন্তায় পড়ে গেল। এদিকে তমালের মা ফোন দিচ্ছে বারবার। আয়রা কি বলবে বুঝতে পারছে না। সবাই খুব চিন্তা করছে। আয়রার বাবা লোক পাঠিয়েছে তমালকে খোঁজার জন্য, নিজেও খুঁজতে বেরিয়েছে। রাত কিছুটা গভীর হয়ে গেছে। আয়রার কান্নাগুলোকে চেপে রেখে তমালের ফেরার অপেক্ষায় আছে। এমন সময় আয়রার বাবা তমালকে নিয়ে আসলো। তমালের মাথায় কেউ একজন লাঠি দিয়ে আঘাত করেছে পেছন থেকে। সেই একজন আর কেউ নয়, চেয়ারম্যানের ছেলে রিমন। তার মানে ও বিদেশে যায়নি, সবাইকে মিথ্যে বলেছিল যেন আয়রা গ্রামে আসে। তমালের মাথায় ব্যান্ডেজ দেখে আয়রা ছুটে যায় ওর কাছে। তারপর কান্না করতে করতে বলে, আপনি একা কেন বের হয়েছিলেন? কালকে আমরা ফিরে যাব, আর আপনাকে এখানে আসতে দিব না। তমাল রুমে গিয়ে আয়রাকে শান্ত করে বলল, আরে কিছুই হয়নি, আমি ঠিক আছি এখন। তুমি চিন্তা করবে বলে তোমাকে জানাতে বারণ করেছিলাম। হাসপাতালে গিয়ে কান্নাকাটি শুরু করতে, আর ওই রিমনের ভয়ে তোমাকে ফিরে যেতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা ওর ব্যবস্থা করবে। আমরা যে কয়দিন আছি ও আর আমাদের বিরক্ত করতে পারবে না। আর বাসায়
এ কথা জানানোর প্রয়োজন নেই। মা অযথা চিন্তা করবে। আয়রা তমালের মাথাটা ঘুরে ফিরে দেখছিল। তমাল একটানে আয়রাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি পাশে থাকলে এসব ছোটোখাটো আঘাতে আমার কিছুই হবে না। তুমি তো আছোই সেবা করার জন্যে। বউয়ের সেবা পেলেই আমি সুস্থ হয়ে যাব। আর কখনো এমনটা করবে না। নিজে খেয়াল রাখতে পারেন না? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? মাকে কি জবাব দিতাম? আচ্ছা, এখন তো আমি ঠিক আছি নাকি? এবার কান্না থামাও আর একটু হাসো। এই অবস্থায় কেউ হাসতে পারে? তুমি হাসো। তারপর আয়রা ওর মনে থাকা সব সংখ্যাগুলো তমালকে জানায়। তমালকে না পাওয়ায় ও কিসের কিসের ভয় পাচ্ছিল সেগুলো শুনে তমাল হাসতে থাকে। পরের দিন দুপুরের মধ্যে তমালের মা, বাবা, তরি, তুষার সবাই এসে হাজির হয়। তমালের মা তমালকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তমাল মানা করলেও আয়রার বাবা ওর বাবাকে সবটা জানিয়ে দিয়েছে। আয়রা ভয়ে ছিল যে তমালের মা হয়তো ওকে আবার কথা শোনাবে, কিন্তু তার কিছুই হলো না। বরং তিনি আয়নাকে জানালো যে এখানে আর ওকে আসতে দিবে না। আবার যদি কোনো বিপদ হয়, আয়রা বা তমাল কাউকে আর এখানে বেশি আসতে দিবে না। আয়রার পরিবারই ওখানে গিয়ে ওদেরকে দেখে আসবে। এক জায়গায় দেখা হলেই চলবে। তমালকে সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে রিমন আর ওদের বিরক্ত করবে না, কিন্তু ওর কথা কেউ মানতে নারাজ। তমালের মা পরের দিনই ওদের সবাইকে নিয়ে ফিরে গেল। আয়রা তমালের কথা চিন্তা করে আর থাকতে চাইল না। ও চায় না যে ওর জন্য তমালের আর কোনো ক্ষতি হোক। আয়রা আজও মনে করে যে রিমনই খোঁজ নিয়ে ওর বিয়ে ভেঙেছিল। তমালও হয়তো সত্যিটা কখনো ওকে জানাবে না। আসলে সব সত্যি সবাই না জানলেও হয়তো চলে। কিছু সত্য না জানাই ভালো। যদি সেই সত্যি না জানানোর কারণে একটা সম্পর্ক সুমধুর হয় তাহলে আরও ভালো। সম্পর্ক এমনই, কখন কার সাথে কিভাবে হয়ে যায় কেউ জানে না। আয়রা আর তমালের জীবন সুখের সাগরে বেশি থাকুক।